আপ- আপু শুরু করে দাও। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নৌশিন রহমান। আজকে আমাদের বেসিক নলেজ অ্যাবাউট রেডিওঅ্যাক্টিভিটি অ্যান্ড আইসোটোপ আর ডিটেকশন অফ রেডিয়েশন অ্যান্ড অ্যাবজর্ব ডোজ। শুরুতে আমরা রেডিও অ্যাক্টিভিটির ইনভেনশন বা ডিসকভারি নিয়ে দুই একটা স্লাইড দেখবো। এটা জাস্ট রিডিং দেওয়া আর জানার জন্য। যদি একটা দুইটা স্টেম আসে আপনারা অ্যান্সার করতে পারবেন, এই জন্য এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট একবার রিডিং দিয়ে রাখবেন। যে কি in 1896 Henry Becquerel found that heavy metal uranium emitted rays that passes through papers and darkened a photographic plate in a darkened room. মোট কথা হচ্ছে হেনরি বেকরেলটা ইউরেনিয়াম থেকে এই রেটা এমিট হতে ফার্স্ট ইনভেন্ট করে। কিউরি আর তার হাজবেন্ড হচ্ছে পোলোনিয়াম আর রেডিয়াম ইনভেন্ট করে এরই 2 বছর পরে। আর রেডিও অ্যাক্টিভিটি টার্মটা ফার্স্ট কে অ্যাপ্লাই করে? মেরি কিউরি। এটা জাস্ট জানার জন্য, মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি পড়ার আগে আমাদেরকে কিছু ডেফিনেশন ভালোভাবে জানতে হবে। যেমন হচ্ছে নিউক্লাইড কি জিনিস। Species with a particular number of proton and neutrons and having a particular energy। এটা হচ্ছে নর্মালি এনভায়রনমেন্টে আমাদের যে নিউক্লিয়াসটা থাকে যেটাতে ইকুয়াল নাম্বার অফ প্রোটন আর নিউট্রন থাকবে। প্রোটন আর নিউট্রন নাম্বারটা ইকুয়াল থাকলেই প্রোটনটা হচ্ছে স্টেবল স্টেটে, মানে নিউট্রন তখন নিউক্লিয়াসটা থাকবে স্টেবল স্টেটে। তাহলে নিউক্লিয়ার জিনিসটা কি? এটা হচ্ছে একটা স্টেবল, প্রোটন আর নিউট্রন নাম্বারটা পার্টিকুলার অ্যামাউন্টে থাকবে আর হচ্ছে এটা একটা পার্টিকুলার এনার্জি স্টেটে থাকবে। এটা র্যাপিডলি চেঞ্জেবল হবে না। জিনিসটা কি? এটা হচ্ছে আনস্টেবল নিউক্লি, which means that their nuclear structure is inherently changeable। এই জিনিসটা কি? রেডিও নিউক্লাইড জিনিসটা হচ্ছে যেটার নিউক্লিয়াসটা প্রোটন আর নিউট্রন নাম্বারটা অনেক বেশি কম বেশি, যার কারণে দেখা যাবে যে নিউট্রনটা ভেঙে প্রোটনে কনভার্ট হচ্ছে, হয়ে নাম্বারটাকে ইকুয়াল করার বা কাছাকাছি করার ট্রাই করছে, অথবা আমাদের প্রোটনটা ভেঙে নিউট্রনে কনভার্ট হচ্ছে, হয়ে নাম্বারটাকে ইকুয়াল করার ট্রাই করছে। এগুলো পরে যখন আমরা উদাহরণ দেখবো তখন আরো ক্লিয়ার হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে আমরা প্রথম স্লাইড থেকে যেটা বুঝছি যে নিউক্লাইড জিনিসটা কি? স্টেবল নিউক্লিয়াস, যেটা মোটামুটি স্টেবল স্টেটে থাকবে। আর রেডিও নিউক্লাইডটা কি? যেটা হচ্ছে আনস্টেবল নিউক্লিয়াস, যেখানে প্রোটন আর নিউট্রনের নাম্বারটা আনইকুয়াল থাকার কারণে এরা হচ্ছে মানে অরিজিন থেকে এরা চেঞ্জেবল। আর এই ইন দিস প্রসেস অফ আন্ডারগোয়িং সাচ স্পন্টেনিয়াস চেঞ্জেস কল্ড রেডিওঅ্যাক্টিভ ডিকে অর ডিসইন্টিগ্রেশন। এই যে প্রসেসের মাধ্যমে রেডিও নিউক্লাইডটা ভেঙে অ্যাক্টিভ স্টেটে কনভার্ট হচ্ছে, এই প্রসেসটাকেই বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে। ডিকে বা ডিসইন্টিগ্রেশন মানে ভেঙে যাওয়া, ভেঙে স্টেবল হওয়াটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকে। ন্যাচারালি সাধারণত সেই সব নিউক্লাইডে হয় যাদের অ্যাটমিক নাম্বারটা অনেক বেশি হাই, মোর দ্যান 81, ইউজুয়ালি অ্যাকম্পানিড বাই গামা রেস। মানে রেডিও অ্যাক্টিভ ডিকে যেটা ন্যাচারালি অকারিং হবে সেই সব নিউক্লাইডে যারা অনেক বেশি হাই অ্যাটমিক নাম্বার, সাধারণত মোর দ্যান 81, আর এইটার সাথে সাথে কি হবে? আমাদের গামা রেটা রেডিয়েট করবে। দেন আমাদের ডিকে কনস্ট্যান্ট। ডিকে কনস্ট্যান্ট জিনিসটা কি? এ right which will decay in a given time is called decay constant। অর্থাৎ ডিকে কনস্ট্যান্ট জিনিসটা কি? একটা রাইট যেটা গিভেন টাইমের মধ্যে ভাঙবে সেটাই হচ্ছে আমাদের ডিকে কনস্ট্যান্ট। এই আর এই ফ্র্যাকশনটাকে বলা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। এখানে এটার কিছু আলাদা নাম আছে, সেটা হচ্ছে ডি এক্সাইটেশন, ডিসইন্টিগ্রেশন আর ট্রান্সফরমেশন কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট। আচ্ছা, যে আমরা তো জানি যে যে কোনো কনস্ট্যান্ট বা ডিকে কনস্ট্যান্টটা যেহেতু ম্যাটেরিয়ালের কতটুকু ফ্র্যাকশন ভাঙছে একটা নির্দিষ্ট টাইমে, তাহলে এটা নিশ্চয়ই একটা সেম ম্যাটেরিয়ালের জন্য একই হবে, আর ডিফারেন্ট রেডিও নিউক্লাইডের জন্য এটা ডিফারেন্ট হবে। এটা জাস্ট মানে এটা আপনারা এমনি বুঝবেন যে একই জিনিস ভাঙলে মানে একই জিনিসের স্যাম্পল থেকে ডিকে কনস্ট্যান্টটা একই পাবো, যেহেতু এরা একই এলিমেন্ট, আর আমরা ডিফারেন্ট এলিমেন্টের জন্য ডিফারেন্ট পাবো ডিকে কনস্ট্যান্টটা।
রেডিও অ্যাক্টিভ সিরিজ কি কি আছে এখন আমরা জানবো। ন্যাচারালি অকারিং রেডিও নিউক্লাইড আর গ্রুপড ইন 3 সিরিজ। তাহলে ন্যাচারালি অকারিং রেডিও নিউক্লাইডটাকে 3টা সিরিজে ভাগ করা হচ্ছে। সিরিজগুলোর নাম কি কি? এই সিরিজগুলোর ভেতরে কিন্তু আবার এলিমেন্ট থাকবে আলাদা, যেমন থোরিয়াম, ইউরেনিয়াম আর অ্যাক্টিনিয়াম। এই 3টা হচ্ছে সিরিজের নাম। টাইপস অফ রেডিয়েশন। রেডিয়েশনের মাধ্যমে 3 টাইপের পার্টিকেল বের হবে, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল আর হচ্ছে গামা পার্টিকেল। আমরা প্রথম ক্লাসে আলফা বিটা গামা পার্টিকেলের মধ্যে ডিফারেন্স ডিসকাস করেছিলাম, যেটা ছিল ইনফিনিটি স্টার। এখানে আমরা প্রপার্টিসটা আরেকবার দেখে নিব। আলফা পার্টিকেল আর বিটা পার্টিকেলের প্রপার্টিস পরীক্ষায় আসবেই, এমন কোনবার কোশ্চেন দুই একবার রেয়ার হতে পারে, কিন্তু সবসময় আলফা এটা এমসিকিউ এ আসে। প্রপার্টিজ অফ আলফা পার্টিকেলটা কি? দে আর সিম্পলি হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসের সিম্বলটা নিচে দিয়ে দিয়েছি। হিলিয়ামটার হচ্ছে অ্যাটমিক নাম্বার যেটা, সেটা থাকে 2 আর মাস নাম্বারটা থাকে 4। এখন মাস নাম্বার 4 মানে কি? সেটাতে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যাও থাকবে 2, যেহেতু 4 মাইনাস, তাহলে এরা হচ্ছে সিম্পলি হিলিয়াম নিউক্লি। এদের প্রোটন সংখ্যা 2 হবে, নিউট্রন সংখ্যা 2 হবে, প্রোটন নাম্বার যেহেতু 2, অ্যাটমিক নাম্বারও 2 আর মাস নাম্বারটা হবে 4। আলফা পার্টিকেলটা হেভিয়েস্ট অর হ্যাভিং লার্জ মাস। আলফা পার্টিকেলটা হেভিয়েস্ট, যেহেতু এটার হচ্ছে মাস নাম্বার 4, এটা হেভিয়েস্ট অফ অল পার্টিকেল, মানে বিটা গামা এসব পার্টিকেলের মধ্যে আলফা পার্টিকেলটা হেভিয়েস্ট। আবার কি আলফা পার্টিকেলে হচ্ছে 2টা পজিটিভ চার্জ থাকে, তার মানে হচ্ছে হিলিয়ামের সাথে যদি 2টা পজিটিভ মানে 2টা ইলেকট্রন যোগ করা হয়, তাহলে ওটা হচ্ছে হিলিয়াম অ্যাটমে কনভার্ট হবে আলফা পার্টিকেলের সাথে। যদি আমরা 2টা ইলেকট্রন যোগ করি তাহলে আমাদের হিলিয়াম হবে। স্ট্রংলি আয়োনাইজ at the atom of matter through which they pass। মানে কি? মানে হচ্ছে যেহেতু এদের চার্জ বেশি +2, এই জন্য চার্জ দেখে এরা যখন কোনো একটা ম্যাটারের ভেতর দিয়ে পাস করবে তখন ওই ম্যাটারটাকে আয়োনাইজ করবে বেশি। আপন accepting 2 ইলেকট্রন they become a neutral helium atom। এটা আমি একটু আগেই বললাম যে আলফা পার্টিকেলের সাথে যেহেতু পজিটিভলি চার্জ, 2টা পজিটিভ চার্জ আছে, 2টা ইলেকট্রন যোগ করলে হয়ে যাবে কি? হিলিয়াম অ্যাটম। দেন কি বলছে? যে লিভস দি নিউক্লিয়াস এট হাই স্পিড। এটা হচ্ছে হাই স্পিডে ইলেকট্রনটাকে লিভ করবে, কিন্তু এটার স্পিডটা বিটা বা গামা, এই মানগুলো আমরা মনে রাখবো, মুখস্থ করতে হবে এগুলো, যে কত মাইল পার সেকেন্ড, কত মিটার পার সেকেন্ড। আর টিপিক্যালি to 6% অফ লাইট। এদের স্পিডটা তুলনামূলক কম, কারণ হচ্ছে যেহেতু এদের ভর বেশি, যেই জিনিসটা ভারী তার তো স্পিড কম হবে, এই জন্য এটার স্পিড কম। আর হ্যাভ এ ভেরি লো পেনিট্রেটিং পাওয়ার। যেহেতু এদের স্পিড কম, যার জন্য হচ্ছে এদের পেনিট্রেটিং পাওয়ারটাই লো। কত? 2 থেকে 10 সেন্টিমিটার ইন এয়ার আর 0.01 সেন্টিমিটার ইন টিস্যু। এই প্রত্যেকটা মান মুখস্থ করতে হবে। আলফা পার্টিকেল, বিটা পার্টিকেলের ইচ অ্যান্ড এভরি প্রপার্টি ইম্পর্টেন্ট। এটা প্রয়োজনে বইয়ে বা অন্য কোথাও যদি আরো কিছু আপনারা পড়ার সময় পান, সেটা অ্যাড করে নিবেন বা লিখে নিবেন। Have high ionizing power, they are absorbed by an ordinary sheet of paper। মানে আলফা পার্টিকেলটা খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যাবে, একটা মানে পাতলা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এই জন্য আলফা পার্টিকেল বা আলফা রেডিয়েশনের এগেনস্টে আমাদের তেমন কোনো প্রোটেকশন ইউজ করা হয় না। যেমন আমরা আগামী ক্লাসে পড়বো যে এক্স রের জন্য আমরা লেড ব্যারিয়ার ইউজ করি, অনেক রকম ব্যারিয়ার ইউজ করা হয়, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট লাগে, কিন্তু আলফা পার্টিকেলটা একটা অর্ডিনারি শিট অফ পেপার দিয়ে অ্যাবজর্ব হয়ে যায়। এই জিনিসটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। প্রপার্টিজ অফ বিটা পার্টিকেল। এখন আসি বিটা পার্টিকেলের প্রপার্টিজে। বিটা পার্টিকেলটা কি? আমরা জানি বিটা পার্টিকেলটা হচ্ছে বিটা মাইনাস বা হচ্ছে ইলেকট্রন হাই, এটা আসলে হাই স্পিড ইলেকট্রন দিয়ে তৈরি। এখন এরা কি করবে? লাইট, মানে লাইটের স্পিডে এরা নিউক্লিয়াস থেকে ডিসচার্জ হবে। সাধারণত বলা হয় কি 99% অফ লাইট। আর এদের পেনিট্রেটিং পাওয়ারটা মোর দ্যান আলফা পার্টিকেল, যেহেতু এদের মাস নাম্বারটা কম, এরা অনেক লাইট ওয়েট, এই জন্য এরা অনেক বেশি পেনিট্রেট করবে। আয়োনাইজ লেস। আলফা পার্টিকেলের চেয়ে এদের আয়োনাইজ
যেহেতু কি এদের চার্জ এখানে +2, এদের চার্জ হচ্ছে -1, এই জন্য এরা আয়নাইজ করবে কম। আর যেহেতু এরা লাইট ওয়েট আলফা পার্টিকেলের তুলনায়, এই জন্য এরা পেনিট্রেট করবে বেশি। আচ্ছা, কত মানে কি দিয়ে এটাকে আমরা স্টপ করতে পারি? 0.5 মিলিমিটার platinum or 1 millimeter lead is required to stop this beta particle. এইটার জন্য অনেক বেশি হেভি কোনো প্রোটেকশনের দরকার নাই, খুব ইজিলি এটাকে প্রোটেক্ট করা সম্ভব এটার এগেইনস্টে। ইউজড ইন থেরাপি মেইনলি সুপারফিশিয়াল স্কিন লেশন, আর এরা পলি এনার্জেটিক। আচ্ছা, আমরা একটা জিনিস এর আগের ক্লাসে ডিসকাস করেছি, শুধুমাত্র দুইটা জিনিস, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন আর হচ্ছে অগার ইলেকট্রন। বাকি যা কিছু আছে সবকিছু পলি এনার্জেটিক। এটা ফার্স্ট ক্লাসে এই স্লাইডটা ডিসকাস করা হয়েছিল, আলফা বিটা গামা রে এর মধ্যে পার্থক্য। এইটা আর পার্টিকেলটা মিলাই পড়লে দেখবেন অলমোস্ট সেম সবকিছু। আলফা পার্টিকেলটা থেকেই হচ্ছে বিটা রে, অলমোস্ট একই ক্যারেক্টারিস্টিক্স। আর গামা রে এর ক্যারেক্টারিস্টিক্সটাও এখান থেকে একটু দেখে নিবেন, যেহেতু তিনটা পার্টিকেলের মানে ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট, এই জন্য এটা আমি আবার দিয়েছি স্লাইডে, এটা আপনারা একবার পড়ে নিবেন। এখন আমরা আসি আজকের মেন পড়া, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে, দি প্রসেস অফ কনভার্সন অফ মেটাস্টেবল more stable state or ground state by the process of radioactive transition or disintegration or transformation is called radioactive decay. এটা আমরা একটু আগেই পড়লাম যে মেটাস্টেবল স্টেট মানে আনস্টেবল স্টেট, যে যখন একটা নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রন নাম্বারটা ইকুয়াল না, তখন তারা আনস্টেবল স্টেটে। তখন যেটার নাম্বার বেশি সেটা চেঞ্জ হয়ে আরেকটা সেটা চেঞ্জ হয়ে আইদার প্রোটন বা নিউট্রনে কনভার্ট হয়ে এদের নাম্বারটাকে ইকুয়াল করে আমাদের যে নিউক্লিয়াসটাকে, এইটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকে। এইটার আরো কিছু নাম আছে, যে এই নামগুলো জানতে হবে। অনেক সময় দেখা যেতে পারে যে রেডিও অ্যাক্টিভ মানে ট্রানজিশন ক্যারেক্টারিস্টিক্স অফ, তখন আপনারা বুঝলেন না যেটা রেডিও অ্যাক্টিভ ডিকে। এই জন্য তিনটা নামই মোটামুটি আমরা জানবো, যে প্রসেস অফ রেডিও অ্যাক্টিভ ট্রানজিশন, ডিসইন্টিগ্রেশন or transformation is called radioactive decay, accompanied by emission of alpha, beta or electromagnetic radiation gamma ray. আর রেডিও অ্যাক্টিভ ডিকের সাথে সাথে আলফা পার্টিকেল বা বিটা পার্টিকেল কিংবা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হবে। এখন টাইপস অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, কি কি টাইপের রেডিও অ্যাক্টিভ ডিকে আছে? আলফা ডিকে, বিটা ডিকে। বিটা ডিকে আবার টু টাইপস এর, একটা হচ্ছে বিটা মাইনাস ডিকে আর একটা হচ্ছে বিটা প্লাস ডিকে। দেন এখানে আছে গামা ডিকে, ইলেকট্রন ক্যাপচার, ইন্টারনাল ট্রানজিশন। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার হচ্ছে আলফা ডিকে, আর দুটা থেকে কোশ্চেন ইনভ্যারিয়েবলি আসে, এটা আমাদেরকে জানতে হবে, ভালোভাবে জানতে হবে, পড়তে হবে। আর যেটা বাকি যে চারটা, এই চারটা থেকে মোটামুটি আমরা একবার রিডিং দিয়ে রাখবো আর এক্সাম্পল গুলো মনে রাখবো। এক্সাম্পল থেকেই দেখা যাবে যে ক্রাইটেরিয়া গুলো লিখতে পারবো। কিন্তু আলফা আর বিটা ডিকেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আজকের পড়ানোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আলফা ডিকে আর বিটা ডিকে। In all decay, elements change except gamma decay. এলিমেন্টস চেঞ্জ হবে মানে একটাতে ভেঙে এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট তৈরি হবে, শুধুমাত্র গামা ডিকে। গামা ডিকে বা আইসোমেরিক যেটা কনভার্সন, সেখানে হচ্ছে জাস্ট আমাদের এনার্জি স্টেটটা চেঞ্জ হবে, এলিমেন্টটা চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আসি ইম্পর্টেন্ট টপিক আলফা ডিকে। আলফা ডিকেতে কি হবে? এ নিউক্লাইড ড্রপস ইনটু লোয়ার এনার্জি লেভেল উইথ দি এমিশন অফ লার্জ আলফা পার্টিকেল। যেহেতু আলফা ডিকে নামটা থেকেই বোঝা যাচ্ছে যে কি বের হবে, আলফা পার্টিকেল বের হবে। এখন আলফা পার্টিকেলটা কি? আলফা পার্টিকেলের তো প্রোটন নাম্বার 2, আমরা যেহেতু আগে পড়েছি প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার 2 আলফা পার্টিকেলের। আবার এটার হচ্ছে মাস নাম্বার কত? মাস নাম্বার ছিল 4। যেহেতু একটা ভারী জিনিস এমিট হচ্ছে, তাহলে নিউক্লাইডটা অবশ্যই লোয়ার এনার্জি লেভেলে ড্রপ হবে। আচ্ছা, এটা জাস্ট আইসোটোপের সিম্বলটাকে আপনাদের দেখিয়েছি, যে নিচে জেড দিয়ে অ্যাটমিক নাম্বার, ওপরে হচ্ছে মাস নাম্বারটা থাকে।
এখন এই যে আলফা ডিকের বেস্ট এক্সাম্পল হচ্ছে, এটা এক্স দিয়ে সিম্বলটা বোঝানো হয়েছে, জেড যখন আলফা ডিকেটা হবে তখন এই যে আমাদের হিলিয়ামটা বের হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 2 পজিটিভলি চার্জ থাকবে। আর যে আমাদের এলিমেন্ট, নতুন যে এলিমেন্টটা তৈরি হচ্ছে সেটাতে আমরা কি দেখছি যে অ্যাটমিক নাম্বারটা Z-2, তার মানে এটার অ্যাটমিক নাম্বারটা 2 কমে গেল, আর হচ্ছে মাস নাম্বারটা কমে যাচ্ছে 4। এটা আসলে কি ফলো করছে? এটা ফলো করছে আমাদের যে ল অফ কনজারভেশন, যেটা এনার্জি, সেটাকে ফলো করছে। বা আমাদের এলিমেন্টেরও ল অফ কনজারভেশন, যেটা যে দুইটা এলিমেন্টের তো ভর সমান হবে। এইদিকে দেখেন যে আমাদের যেটা হচ্ছে মেন এলিমেন্ট আর যেটা আমাদের প্রোডাক্ট, প্রোডাক্ট দুইটা যোগ করলে ওইটা সমান হতে হবে। যেমন আমরা এখানে দেখছি কি রেডন, রেডনের ক্ষেত্রে আমাদের অ্যাটমিক নাম্বারটা কত ছিল, এটা আমরা নিজেরা ক্যালকুলেট করি। রেডনের ক্ষেত্রে আমাদের অ্যাটমিক নাম্বারটা ছিল 80, রেডিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা ছিল 88 আর মাস নাম্বারটা ছিল 226। কিন্তু যখন এইটা থেকে রেডন গেল, নিচে আমাদের অ্যাটমিক নাম্বারটা হয়ে গেল 86, আর ওপরে আমাদের যেটা মাস নাম্বার সেটা হয়ে গেল 222। তাহলে বোঝা যাচ্ছে কি, আমরা জাস্ট এটা মুখস্থ করার কোনো দরকার নাই, এটা আমরা খালি একটা জিনিস মনে রাখবো আলফা ডিকে থেকে, যে এখানে আমাদের আলফা নাম থেকে বোঝা যাচ্ছে আলফা পার্টিকেল বের হবে। আলফা পার্টিকেল যদি বের হয় তাহলে জিনিসটার অ্যাটমিক নাম্বার অবশ্যই কমবে, কারণ যেহেতু আলফার নিজেরই অ্যাটমিক নাম্বার 2 ছিল, সেটা 2 কমে নতুন একটা এলিমেন্ট তৈরি হবে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটার এক্সাম্পলটা মনে রাখতে হবে, ইউজুয়ালি রেডিয়াম থেকে রেডন হয়। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আলফা ডিকেটা সাধারণত হাই অ্যাটমিক নাম্বার, যেমন আমরা দেখি রেডিয়ামের অ্যাটমিক নাম্বার অনেক বেশি, 88। এই জন্য রেডিয়াম টাইপ বা হচ্ছে এর চাইতে হায়ার লেভেল বা কাছাকাছি লেভেলের অ্যাটমিক নাম্বার যুক্ত এলিমেন্ট গুলোতে এটা হবে, লোয়ার অ্যাটমিক নাম্বারে এটা হবে না। একদম ছোট যেমন কার্বন, নাইট্রোজেন, এগুলোর ক্ষেত্রে আলফা ডিকে আনলাইকলি, আলফা ডিকে হবে না। যেগুলো হায়ার অ্যাটমিক নাম্বার সেগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে আলফা ডিকেটা দুইটা অ্যাটমিক নাম্বার 2 বাড়বে, মানে অ্যাটমিক নাম্বারটা 2 কমছে বা 2 চেঞ্জ হচ্ছে, যার জন্য হায়ার অ্যাটমিক নাম্বার যুক্ত প্রোডাক্টই এটা হবে। এই যে এটা আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে, রেডিয়াম থেকে রেডন হচ্ছে, আলফা রিলিজ হচ্ছে এখানে, আর নিচে দেখানো হচ্ছে আমাদের ইউরেনিয়াম থেকে থোরিয়াম তৈরি হচ্ছে। এখানেও দেখা যাচ্ছে ইউরেনিয়ামের আমাদের যেটা অ্যাটমিক নাম্বার ছিল 92, আর যেটা থোরিয়াম হচ্ছে সেটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 90, আর রিলিজ হচ্ছে কি আলফা ডিকে। আলফা ডিকেটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট আমরা দুইটা জিনিস মনে রাখবো, রিলিজ হচ্ছে আলফা, আলফার যে অ্যাটমিক নাম্বার সেইটা, আর হচ্ছে যে মাস নাম্বার সেইটা আমাদের যেটা মেন এলিমেন্ট সেখান থেকে মাইনাস করব। এইটা মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে আলফা ডিকে। আর আরেকটা যেটা মনে রাখতে হবে এক্সাম্পল গুলো, যেমন রেডিয়াম থেকে রেডনটা ইম্পর্টেন্ট। প্রপার্টিজ অফ আলফা ডিকে, এটা আমরা যেহেতু ইকুয়েশন দেখে আসছি, ইকুয়েশনটা থেকে আমরা প্রপার্টিজ মানে মনে রাখবো, প্রপার্টিজ আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার নাই এখানে। অ্যাটমিক নাম্বারটা রিডিউসড হবে 2, যেটা আমরা আগে ইকুয়েশনে দেখলাম। মাস নাম্বারটা রিডিউসড হবে 4, ডিফারেন্ট এলিমেন্ট ইজ প্রডিউসড, যেমন রেডিয়াম থেকে রেডন হলো দুইটা আলাদা এলিমেন্ট, আর অকার্স ইন হেভি নিউক্লাইড। মানে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক যেটা মাস নাম্বার সেটা হচ্ছে মোর দ্যান 150 থাকতে হবে, মানে এটার মাস নাম্বারটা অনেক বেশি থাকতে হবে, মোর দ্যান 150 থাকতে হবে। যেমন আমাদের রেডিয়ামের ক্ষেত্রে কত ছিল, আমাদের রেডিয়ামের ক্ষেত্রে ছিল 226, অ্যাটলিস্ট মোর দ্যান 150 হতে হবে, যেটা আমাদের মাস নাম্বার, এটা হওয়ার জন্য। আর এখানে গামা রে and often followed by emission of gamma ray and characteristic x-ray, এটা মনে রাখতে হবে যে আলফা ডিকের সাথে গামা রে আর ক্যারেক্টারিস্টিক এক্স রে রিলিজ হতে পারে, কারণ যেহেতু একটা মানে হিলিয়াম অ্যাটম বের হয়ে যাচ্ছে, আলফা পার্টিকেল বের হচ্ছে, এটার সাথে গামা রে আর এক্স রেটাও প্রডিউস হতে পারে। আচ্ছা, এবার আমরা আসি বিটা ডিকেতে। বিটা ডিকেটা আলফা ডিকের চেয়ে একটু জটিল, কিন্তু যদি মনোযোগ দিয়ে বোঝেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। বিটা ডিকেতে কি হচ্ছে, অকার্স ইন কেস অফ এলিমেন্টস উইথ লো অ্যাটমিক নাম্বার। আলফা ডিকেটা কি ছিল, অনেক বেশি হাই অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে হচ্ছিল, আর এটা রিলেটিভলি লো অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে বিটা ডিকে। আমরা স্টেবল নিউক্লিয়াস কাকে বলবো, আমরা শুরু থেকে তো স্টেবল নিউক্লিয়াস নিয়ে কথা বলছিলাম, যেটা নিউক্লাইড ছিল, যেটা প্রোটন আর নিউট্রন নাম্বারটা ইকুয়াল হবে। ইউজুয়ালি প্রোটন আর নিউট্রনের রেশিওটা 1 or 1.2 হবে হাইস্ট।
আর আনস্টেবল নিউক্লিয়াস কোনটা? আনস্টেবল নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রনের নাম্বারটা ইকুয়াল হবে না। এখন এইটার উপর ডিপেন্ড করে বিটা প্লাস ডিকে আর বিটা মাইনাস ডিকে। নিউট্রন আর প্রোটনের রেশিওটা যদি লেস দ্যান 1 হয় তাহলে হবে কি বিটা প্লাস ডিকে, আর যখন আমাদের নিউট্রন আর প্রোটনের রেশিওটা মোর দ্যান 1 অর 1.2 হবে তখন হয়ে যাবে বিটা ডিকে। এখন নিউট্রন আর প্রোটনের রেশিও কম মানে কি? মানে হচ্ছে প্রোটন সংখ্যাটা বেশি, তাহলে যেখানে প্রোটন বেশি থাকবে সেখানে হবে বিটা প্লাস ডিকে, আর যেখানে আমাদের নিউট্রন বেশি থাকছে সেখানে হবে আমাদের বিটা মাইনাস ডিকে। এটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা বিটা মাইনাস ডিকে যেটা সেটা পড়বো। বিটা মাইনাস ডিকের আরেক নাম কি? নেগাট্রন ডিকে। আমরা জানি যে ইলেকট্রনের আরেক নাম হচ্ছে নেগাট্রনও বলা যায়। আর যেটা আমাদের পজিটিভ ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রনের নাম নেগাট্রন, আর যেটা পজিটিভ ইলেকট্রন ওইটার নাম পজিট্রন। এটা আমরা এখন আমাদের বিটা মাইনাস ডিকেতে কি হবে? বিটা মাইনাস ডিকেটা হচ্ছে যেখানে নিউট্রনের সংখ্যাটা বেশি, নিউট্রনটা মোর দ্যান প্রোটন, সেখানে হবে হচ্ছে আমাদের বিটা মাইনাস ডিকে। এখানে here neutron transformed into a proton by the emission of a negatively charged electron and neutrino। আচ্ছা, এটা মনে রাখার জন্য আমি একটা মানে সূত্র দিয়ে মনে রেখেছি বলা যেতে পারে যে যেহেতু বিটা মাইনাস ডিকে, মাইনাস মানে নেগেটিভ, তার মানে এখানে ভাঙবে কি নেগেটিভ ইকুয়াল টু এন দিয়ে আমরা নিউট্রন মনে রাখতে পারি। যেহেতু এখানে পজিটিভ আর হচ্ছে নিউট্রাল, নিউট্রনের কাজ, এখানে তো নেগেটিভ কিছু নাই, যার জন্য এখানে হচ্ছে ভাঙবে কি নিউট্রন, মানে এখানকার মেন এলিমেন্টটা হচ্ছে আমাদের নিউট্রন। আর প্রোডাক্টটা কি? প্রোডাক্টের ভেতরে তো প্রোটন তৈরি হবে, এটা তো মানে দুইটাতেই কমন যে নিউট্রন থাকলে প্রোটন হবে, প্রোটন থাকলে নিউট্রন হবে, এই জন্য আমরা ওইটা মনে রাখবো না। আমরা মনে রাখবো সেকেন্ড যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনটাও নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে আমরা মনে রাখবো কি দিয়ে? 3n, মানে বিটা মাইনাস ডিকে মাইনাস মানে নেগেটিভ আমরা মনে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের সোজা হবে জিনিসটা মনে রাখা। তাহলে বিটা মাইনাস ডিকেতে কি হচ্ছে? নিউট্রনটা ভাঙছে প্রোটনে বাই এমিশন অফ নেগেটিভলি চার্জ ইলেকট্রন এন্ড নিউট্রিনো। নিউট্রিনোটা কি? একটা প্রোটন ভাঙলো হলে এদের চার্জ গুলো ব্যালেন্স হলো, কিন্তু কিছু এনার্জি, আরো কিছু এক্সট্রা এনার্জি রিলিজ হবে যেটা নিউট্রিনো আকারে। এটা একটা আনস্টেবল পার্টিকেল, শুধুমাত্র এই রিয়াকশনেই থাকবে, দুইটাতেই নিউট্রিনো তৈরি হবে। আচ্ছা, আমরা এই ইকুয়েশনটাকে এখন ভালোভাবে দেখি যে আমাদের তাহলে কি হচ্ছে। এখানে ফসফরাস, ফসফরাস ছিল, ফসফরাসের আমাদের অ্যাটমিক নাম্বারটা ছিল 15, আর আমাদের যেটা হচ্ছে মানে ফসফরাসের মাস নাম্বারটা ছিল 32 দুই। তাহলে আমরা পাবো নিউট্রন নাম্বার। তাহলে এখানে নিউট্রন নাম্বার কত আছে? যদি আমরা 32 থেকে 15 মাইনাস করি তাহলে আমরা পাবো যে এখানে নিউট্রন নাম্বারটা আছে 17। আচ্ছা, এখানে নিউট্রন নাম্বারটা আছে কত? 17। নিউট্রন 17, আর প্রোটনটা আছে কত? প্রোটনটা আছে হচ্ছে, প্রোটন নাম্বারটা হচ্ছে 15। তাহলে তার মানে কি? তার মানে এখানে নিউট্রনের নাম্বারটা বেশি, ফসফরাসের ক্ষেত্রে নিউট্রনের নাম্বারটা বেশি দেন প্রোটন। যেহেতু আমাদের তার মানে হবে কি, আমরা বলেছিলাম নিউট্রন এন থেকে আমরা মনে রাখবো নেগেটিভ, 3টা এন, নিউট্রন যেহেতু আছে মেন হবে হচ্ছে এখানে বিটা মাইনাস ডিকে। এখন তৈরি হচ্ছে কি? তৈরি হচ্ছে সালফার, সালফার তৈরি হচ্ছে। সালফার, সালফারের অ্যাটমিক নাম্বারটা দেখে আমরা 16, আর এইটারটা ছিল 15, তার একটা প্রোটন তৈরি হওয়ার কারণে সেটা সালফারের সাথে অ্যাড হয়ে গিয়েছে, অ্যাড হয়ে গিয়েছে, আর এদের মাস নাম্বারটা আছে আনচেঞ্জড। যেহেতু একটা চার্জ তৈরি হলো পজিটিভ, ইকুয়াল করতে হবে, এটাকে ইকুয়াল, এখানে একটা ইলেকট্রন রিলিজ হবে। যেহেতু নিউট্রনটা ছিল আমাদের নিউট্রাল, তাহলে আমরা জানি প্লাস মাইনাস মিলে মানে নিউট্রাল চার্জ তৈরি হয়, যার জন্য এখানে একটা ইলেকট্রন রিলিজ হবে, যেন প্রোটনের পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জ মিলে আমাদের নিউট্রন সমান চার্জ মানে জিরো চার্জ তৈরি হয়। মনে রাখতে হবে যে মানে ল অফ কনজারভেশন এনার্জির ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে দুইটা মিলাই দেখা যাচ্ছে যে আমাদের
মাস নাম্বারটা আনচেঞ্জ আছে, এলিমেন্টটা চেঞ্জ হচ্ছে। আর যেহেতু একটা প্রোটন মানে নতুন একটা প্রোটন তৈরি হচ্ছে হয়ে সেটা সালফারের সাথে অ্যাড হচ্ছে, যার জন্য আমাদের প্রোটনের চার্জটাকে নিউট্রাল করার জন্য মানে প্রোটন সাথে হচ্ছে ইলেকট্রন রিলিজ হবে, এই দুইটা মিলে নিউট্রনের সমান। প্লাস মাইনাস চার্জ দুইটাকে মানে মাইনাস করে মানে জিরো চার্জে কনভার্ট হবে। আর সাথে রিলিজ হচ্ছে কি নিউট্রিনো। আচ্ছা, আমরা নিচের নিচের ইকুয়েশনটাকে আমরা একবার দেখি যে আমাদের হচ্ছে নিউট্রন ছিল, নিউট্রন থেকে তৈরি হচ্ছে প্রোটন, নিউট্রনটা ভেঙে প্রোটন তৈরি হলো, সাথে তৈরি হলো ইলেকট্রন, আর সাথে হচ্ছে আমাদের নিউট্রিনো তৈরি হলো। তাহলে আমরা দেখতে পারি এই যে নিউট্রনের এন, তারপরে আমাদের চার সেটার এন, আবার বিটা মাইনাস এটাও নেগেটিভ এটার এন, এই থেকে আমি বললাম 3n দিয়ে আপনারা এটা মনে রেখেন, তাছাড়া পরীক্ষার সময় কনফিউশন হয়ে যাবে। আর বুঝে পারতে বুঝে যদি পড়েন তাহলে ইজি হয়ে যাবে, কিন্তু যদি হয় যে বুঝতে পারছি না বা মনে থাকছে না সেক্ষেত্রে বিটা মাইনাস দিকে, তাহলে হচ্ছে বিটা মাইনাসের এন থেকে নিউট্রনটাও নেগেটিভ, আবার এইদিকে ইলেকট্রন তৈরি হচ্ছে সেটাও নেগেটিভ। আর নিউট্রন থাকলে আমাদের প্রোটন তৈরি হবে, আর প্রোটন থেকে নিউট্রন তৈরি হবে, এটা হচ্ছে বিটা দিকের বেসিক প্রিন্সিপাল। এই জন্য প্রোটন বা নিউট্রন মনে রাখার দরকার নাই, আমরা জাস্ট মনে রাখবো যে কোন দিকেতে কোনটা মেন এলিমেন্ট, কোনটা প্রোডাক্ট, আর হচ্ছে সাথে কোনটা তৈরি হচ্ছে, ইলেকট্রন তৈরি হচ্ছে নাকি পজিট্রন তৈরি হচ্ছে। আর যে কোনো সময় যেহেতু এফসিপিএস এ অনেক সময় থাকে, টাইম লিমিটের কোনো অভাব নাই বা কোনো সমস্যা নাই, এই জন্য আপনারা এটাকে যদি বুঝে পড়েন পরীক্ষার সময় একটু মনে করে করেও লিখতে পারবেন। এটা তো আর রেসিডেন্সি না যে মনে রাখতে হবে, পরীক্ষা হলে অনেক টাইম পাবেন, ইকুয়েশন গুলো মিলাই মিলাই লিখতে পারবেন। ওকে, এটা জাস্ট ওইটাই দেখানো হচ্ছে, মানে বিটা মাইনাস দিকেতে নিউট্রন, নিউট্রনটা ভেঙে তৈরি হচ্ছে কি প্রোটন, ইলেকট্রন আর অ্যান্টি নিউট্রন। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ বিটা মাইনাস ডিকে। বিটা মাইনাস ডিকেতে কি কি হচ্ছে, আমরা আগে যেটা পড়লাম যে অ্যাটমিক নাম্বারটা এক বাড়ছে, যেহেতু প্রোটনের অ্যাটমিক নাম্বার 1, এই জন্য আমাদের মানে অ্যাটমিক নাম্বারটা এক, প্রোটনটা অ্যাড হয়ে অ্যাটমিক নাম্বারটা বেড়ে যাবে এলিমেন্টের 1। দেন হচ্ছে মাস নাম্বারটা সেম থাকছে, দুইটার ক্ষেত্রেই দেখলাম যে মাস নাম্বারটা কিন্তু সেম, ফসফরাসেরটাও 36 ছিল, আবার আমাদের সালফারেরটাও 36 ছিল, সরি হ্যাঁ 32 ছিল, দুইটারই 32 ছিল। ডিফারেন্ট এলিমেন্ট প্রডিউস হচ্ছে, ফসফরাস থেকে সালফার হচ্ছে ডিফারেন্ট এলিমেন্ট, অকার ইন কেস অফ লো মানে অ্যাটম উইথ লো অ্যাটমিক নাম্বার, সাধারণত নিউট্রন নাম্বারটা থাকবে বেশি। The energy released in the process is carried by electron and neutrino by sharing। আচ্ছা, এই প্রসেসে যে এনার্জিটা তৈরি হচ্ছে বা রিলিজ হচ্ছে সেটা নিউট্রিনো কিছুটা ক্যারি করবে, আবার ইলেকট্রনও কিছুটা ক্যারি করবে, দুইজন শেয়ারিং এর মাধ্যমে এনার্জিটাকে ক্যারি করবে। এখন আমাদের আগে যেটা পড়লাম বিটা মাইনাস ডিকে, সেটার আরেক নাম ছিল নেগাট্রন ডিকে। আর এখন আমরা পড়বো বিটা প্লাস ডিকে, সেটার আরেক নাম হচ্ছে পজিট্রন ডিকে। এখানে কি হচ্ছে মানে আমরা একটা মনে রাখবো, আমরা যদি বিটা মাইনাস মনে রাখি তাহলে আমাদের সব স্লাইডার কিছু পড়া দরকার নেই, আমরা জাস্ট মনে রাখবো বিটা প্লাসে তার উল্টা হবে। বিটা প্লাসে কি হচ্ছে, ওখানে ভাঙলো নিউট্রন, আর বিটা প্লাসে ভাঙবে হচ্ছে প্রোটন, প্রোটনটা ভেঙে কি তৈরি হবে নিউট্রন। আর সাথে এমিশন হবে কি পজিটিভলি চার্জ পজিট্রন এন্ড নিউট্রিনো, নিউট্রিনোটা দুই জায়গায় কমন, আর নিউট্রিনোটা দুই জায়গায় থাকবে। এটা জাস্ট কি, এটা হচ্ছে যে মানে এনার্জিটাকে ইকুয়াল করার জন্য জাস্ট একটা মানে আরেকটা কনস্ট্যান্ট টাইপের একটা জিনিস নিউট্রিনো, বিটা প্লাস ডিক আর বিটা মাইনাস ডিকের ক্ষেত্রে একটা আনস্টেবল পার্টিকেল টাইপের। দেন আমাদের তাহলে কি, হিয়ার প্রোটন ট্রান্সফর্মড ইনটু এ নিউট্রন বাই দি এমিশন অফ এ পজিটিভলি চার্জ পজিট্রন এন্ড নিউট্রিনো। এই যে এখানে ডিকে, যেহেতু এখানে পজিটিভ বা হচ্ছে প্লাস ডিকে ব্রেকস ডাউন কি পিপি 3p ভাঙছে প্রোটন, আর আরেকদিকে তৈরি করছে কি পজিট্রন, তার মানে 3p দিয়ে মনে রাখবো।
ওকে, এটা আগের ইকুয়েশনের মতোই। এখানে যে প্রোটনটা আছে, প্রোটন থেকে বিটা প্লাস ডিকের মাধ্যমে নিউট্রন সাথে একটা হচ্ছে পজিটিভ চার্জ এমিট হবে আর নিউট্রিনো। এখন আমরা যদি এটাকে বুঝতে চাই, সোজা উপায় হচ্ছে যেহেতু প্রোটনটা ভাঙছে, প্রোটন আর নিউট্রনের মাস নাম্বার অলমোস্ট ইকুয়াল, কিন্তু প্রোটনে তো একটা পজিটিভ চার্জ ছিল, সেই চার্জটা কি হবে? সেই চার্জটা তখন পজিট্রন আকারে রিলিজ হবে, কারণ আমরা জানি যে ল অফ কনজারভেশন অনুযায়ী দুই দিকে এলিমেন্ট ইকুয়াল হবে, দুই দিকের এলিমেন্ট ইকুয়াল হবে, প্লাস হচ্ছে যে কোনো একটা বিক্রিয়াতে বা রিয়াকশনে দুই দিকের। এই জন্য হচ্ছে আমাদের প্রোটনটা বিটা প্লাস ডিকেতে গেল, নিউট্রন হলো, প্রোটনের চার্জ ছিল 1, আর আমাদের এই প্রোটনের 1 চার্জ, নিউট্রন তো নিউট্রাল, তাই পজিট্রন আকারে রিলিজ হয়ে এটাকে ব্যালেন্স করলো, আর এইদিকে থাকলো নিউট্রিনো। এটার এক্সাম্পল কি বলছে? নাইট্রোজেন, নাইট্রোজেনটা কত? 7, আর ওপরে হচ্ছে 12, 12টা হচ্ছে মাস নাম্বার। এই দুটাকে যদি আমরা মাইনাস করি তাহলে দেখতে পাবো যে এদের আমাদের, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের নিউট্রন, মানে এখানে এক্ষেত্রে হবে আমাদের যেটা নিউট্রন নাম্বার, নিউট্রন দেখা যাবে কি যে নিউট্রনটা হচ্ছে 5, অনলি আমাদের নিউট্রন নাম্বারটা হচ্ছে 5, আর সেই জায়গায় আমাদের প্রোটন নাম্বারটা কত? প্রোটন নাম্বারটা হচ্ছে 7। এখন এইটাকে ইকুয়াল করার জন্য কি করতে হবে? এখানে অবশ্যই প্রোটনটা ভাঙতে হবে, একটা প্রোটন ভাঙলেই কিন্তু নিউট্রনের সমান হয়ে যাবে, এই জন্য এখানে প্রোটনটা ব্রেকডাউন হচ্ছে। প্রোটনটা ব্রেকডাউন হওয়ার কারণে এইটা -1 আর এটার সাথে +1 হচ্ছে, কার্বন হয়ে যাচ্ছে। -1 হলে যখন প্রোটনটা 6 হচ্ছে কার্বন, আর এইটার সাথে যখন আমাদের হচ্ছে +1 হয়ে যাচ্ছে তখন মানে মাস নাম্বারটা থাকছে ইকুয়ালি, আর সাথে একটা হচ্ছে পজিট্রন রিলিজ হবে, যেহেতু প্রোটনের চার্জ ছিল প্লাস, সেটা রিলিজ হবে, আর সাথে আমাদের হচ্ছে নিউট্রিনো রিলিজ হবে একটা। এই ইকুয়েশন গুলো আমরা হচ্ছে একটা খাতায় একসাথে লিখে রাখবো, আলফা ডিকে, বিটা ডিকে, দেন বিটা প্লাস, বিটা মাইনাস, জাস্ট ইকুয়েশন গুলো। তাহলে হবে কি, পরীক্ষার সময় রিভিশন দিতে সুবিধা হবে। মেইনলি ইকুয়েশনটা থেকে বা ওপরে যেটা লিখেছি প্রোটন থেকে নিউট্রনে কনভার্ট হচ্ছে, এই লাইনটা থেকেই পুরাটা পরীক্ষার সময় আমাদের রিভিশন হয়ে যাবে। এখন আমাদের প্রপার্টিজ অফ বিটা প্লাস ডিকে, বিটা প্লাস ডিকে তে কি হচ্ছে? অ্যাটমিক নাম্বারটা 1 রিডিউসড হচ্ছে। আমরা দেখলাম যে ওখানে কি হলো, নিউট্রনের অ্যাটমিক নাম্বার ছিল 7, সেখান থেকে কার্বন হলো যেটার অ্যাটমিক নাম্বার ছিল 6, এই জন্য অ্যাটমিক নাম্বারটা, প্রোটনটা ভাঙছে যার জন্য অ্যাটমিক নাম্বারটা কমে যাচ্ছে 1, মাস নাম্বারটা একই থাকছে, ডিফারেন্ট এলিমেন্ট প্রডিউস হচ্ছে। আর এটা হচ্ছে অকার ইন কেস অফ এলিমেন্ট অফ লো অ্যাটমিক নাম্বার, দুইটা দিকেই লো অ্যাটমিক নাম্বারে হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে 2, 3, 4 নাম্বার পয়েন্ট কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম, শুধুমাত্র এক নাম্বারটা আলাদা। এক্ষেত্রে বিটা প্লাস ডিকেতে পলি এনার্জেটিক স্পেকট্রাম, পলি এনার্জেটিক হবে যেটা রিলিজ হবে। পজিট্রন ট্রাভেলস ভেরি শর্ট ডিস্টেন্স বিফোর ইটস কাইনেটিক এনার্জি লেভেল, it combines with electron to produce annihilation. annihilation ক্লাসে পড়েছি যে মোট কথা হচ্ছে পজিট্রনটা এনভায়রনমেন্টে স্টেবল স্টেটে থাকে না, এইটা ইলেকট্রনের সাথে মিলে দুইটা গামা রে তৈরি করবে, কারণ যেহেতু এটা স্টেবল স্টেটে থাকে না, এটা ইলেকট্রনের সাথে মানে মিলিত হয়ে নিউট্রাল হয়ে গামা রে তৈরি করার চেষ্টা করবে, এটাই হচ্ছে অ্যানিলেশন রিয়াকশন। মোটমাট যে আমাদের পজিট্রনটা তৈরি হলো সেটা তো একটা কাইনেটিক এনার্জি পেলো রিয়াকশনটার মাধ্যমে, সেই কাইনেটিক এনার্জিটার জন্য সে কিছু দূর যাবে, যে তার কাইনেটিক এনার্জিটা যখন 0 হয়ে যাবে, মানে পজিট্রনটা তৈরি হলো হয়ে সে কিছুটা কাইনেটিক এনার্জি পেলো, পেয়ে তার কাইনেটিক এনার্জিটা জন্য কিছু দূর যে যখন 0 হয়ে যাবে এনার্জিটা, তখন সে ইলেকট্রনের সাথে বাইন্ড করে অ্যানিলেশন রিয়াকশন প্রডিউস করবে। এই যে অ্যানিলেশন রিয়াকশন জিনিসটা কি, এখানে যে আমরা ছবিটা দেখলে ক্লিয়ার হবে যে পজিট্রন আর ইলেকট্রন দুইটা রিয়াকশন করলো, করে একসাথে মিললো, মিলে তৈরি হলো দুইটা গামা রে, যেটা হচ্ছে যে গামাটা দুইটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, এবং প্রতিটা গামা রে বা ফোটন, ফোটনটাতে কি হলো, প্রতিটা ফোটনের এনার্জি লেভেল 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট, যার জন্য টোটাল এনার্জি রিলিজ হবে অ্যানিলেশন রিয়াকশনে 1.022 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটা আমাদের আগের পড়া।
তাহলে কি হলো, আরেকটা জিনিস আসতে পারে যে মানে এরকম যদি এমসিকিউ দিয়ে দেয় অ্যানিলেশন রিয়াকশন অকার্স ইন মানে হয়ার, সেক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের বিটা প্লাস ডিকেতে হচ্ছে, বিটা মাইনাস ডিকেতে কিন্তু অ্যানিলেশন রিয়াকশন হচ্ছে না। ওখানে ইলেকট্রন আর হচ্ছে নিউট্রিনো দুইটাই এনার্জি পাচ্ছে, পেয়ে দুইটাই কিছু দূর মুভ করছে। আর এখানে পজিট্রনটা আবার নিউট্রনের সাথে মিলে ইকুয়াল হওয়ার জন্য অ্যানিলেশন রিয়াকশন হচ্ছে, বিটা প্লাস ডিকেতে অ্যানিলেশন রিয়াকশন। দেন এই যে এটা জাস্ট এক্সাম্পল, বিটা প্লাস ডিকে আর বিটা মাইনাস ডিকের একসাথে দেখানো। 14 থেকে নাইট্রোজেন 14 হচ্ছে বিটা মাইনাস ডিকের মাধ্যমে, যেখানে কার্বনের প্রোটন নাম্বারটা ছিল 6 আর নিউট্রন নাম্বারটা ছিল 8। তাহলে দেখেন যে নিউট্রন নাম্বারটা অনেক বেশি, যেহেতু নিউট্রন বেশি এন এন থেকে তাহলে তৈরি হবে কি নিউট্রিনো তৈরি হবে, আর হচ্ছে সাথে ইলেকট্রন তৈরি হবে, ইলেকট্রনটা নেগেটিভ চার্জ। নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো এই দুইটা জিনিস হচ্ছে মূলত এদের স্পিন ইকোর কারণে হয়, এটা আমাদের মনে রাখতে হবে না, আমরা মনে রাখবো দুইটার ক্ষেত্রে নিউট্রিনো তৈরি হচ্ছে। অ্যান্টি নিউট্রিনো বা নিউট্রিনো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমরা মনে রাখবো নিউট্রিনো, দুইটাতেই নিউট্রিনো, আর একটাতে তৈরি হচ্ছে বিটা মাইনাস ডিকেতে। তাহলে কি হলো যে আমাদের হচ্ছে নিউট্রনটা ভাঙলো, ভেঙে তৈরি হলো হচ্ছে একটা প্রোটন, আর প্রোটনের সাথে তৈরি হলো ইলেকট্রন, আর নিউট্রিনো দুটাতেই কমন। আর আমাদের যেটা বিটা প্লাস ডিকে, সেখানে আমাদের নিউট্রন সংখ্যাটা কম, প্রোটন সংখ্যাটা বেশি, যার জন্য প্রোটনটা ভাঙবে, ভেঙে নিউট্রন তৈরি হবে, আর প্রোটনের চার্জটা বের হয়ে যাবে আমাদের কি আকারে, বের হয়ে যাবে পজিট্রন আকারে ইকুয়াল করার জন্য। এখন আমাদের গামা ডিকে, আমরা শুরুতেই একটা মানে শুরু স্লাইডে একটা জিনিস পড়েছিলাম যে গামা ডিকেতে কোনো নতুন এলিমেন্ট তৈরি হয় না, এখানে শুধুমাত্র চেঞ্জ অফ এনার্জি হবে। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আন্ডারগো আইসোমারিক ট্রানজিশন, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ওই যে আইসোবার আইসোটোপ, এখানে আইসোমার ছিল, আইসোমার গুলোর কি ছিল, এদের এনার্জি লেভেলটা আলাদা ছিল, সবকিছু সেম, জাস্ট এনার্জি লেভেল আলাদা। গামা হবে যখন হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ গুলো আইসোমারিক ট্রানজিশন হবে বাই রিলিজিং অফ গামা ফোটন, অনলি চেঞ্জ অফ এনার্জি, এক্ষেত্রে শুধুমাত্র এনার্জি চেঞ্জ হবে। এই রিয়াকশনটা দেখলে আমাদের ক্লিয়ার হবে। মলিবডেনাম থেকে টেকনিশিয়াম, এইখানে এই রিয়াকশনটা হচ্ছে না। এই রিয়াকশনটা কার মধ্যে হচ্ছে, যখন আমাদের টেকনিশিয়াম থেকে আমাদের যখন হচ্ছে গামা রেটা রিলিজ হচ্ছে, টেকনিশিয়াম থেকে যখন আমাদের টেকনিশিয়াম তৈরি হচ্ছে, টেকনিশিয়াম এমটা একটা আনস্টেবল পার্টিকেল, এখান থেকে যখন আমাদের আবার টেকনিশিয়াম তৈরি হচ্ছে যেটা স্টেবল, টেকনিশিয়াম 99 আনস্টেবল, এখান থেকে যখন আমাদের টেকনিশিয়াম 99 প্রডিউস হচ্ছে, তখন হচ্ছে গামা ডিকে হচ্ছে, মানে গামা রেটা বের হয়ে যাচ্ছে। এই যে পাশে দেখা যাচ্ছে গামা ফোটনটা বের হচ্ছে, এইটাই। এটা এক্সাম্পল মনে রাখার দরকার নেই, শুধুমাত্র মনে রাখবো টেকনিশিয়াম 99 থেকে টেকনিশিয়াম 99 গামা ডিকে হচ্ছে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেকনিশিয়াম আর এই দুটা টেকনিশিয়াম জাস্ট এদের এনার্জি লেভেলটা ডিফারেন্ট, টেকনিশিয়াম আর এখানে হচ্ছে টেকনিশিয়াম এম থেকে টেকনিশিয়াম 99 যেটা উপরে, সেইটা হচ্ছে জাস্ট এদের এনার্জি লেভেলটা ডিফারেন্ট। এদের আমরা দেখি অ্যাটমিক নাম্বারটা একই 43, আবার মাস নাম্বারও একই 99, আর রিলিজ হচ্ছে কি গামা। তাহলে গামার ক্ষেত্রে কি এলিমেন্ট চেঞ্জ হচ্ছে না, কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এনার্জিটা চেঞ্জ হয়ে গামা ডিকে হচ্ছে। গামা ডিকেটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট রিডিং দিব। ইম্পর্টেন্ট, এটা মোটামুটি 3 স্টার বলা যেতে পারে। এটা কি ইলেকট্রন ক্যাপচার ডিকে, এটা হচ্ছে অল্টারনেটিভ টু পজিট্রন ডিকে ছিল, ওখানে আমাদের প্রোটন থেকে নিউট্রন তৈরি হচ্ছিল, কোথায় হচ্ছিল, যেখানে আমাদের প্রোটনের নাম্বারটা বেশি ছিল। তাহলে ইলেকট্রন ক্যাপচারের ক্ষেত্রেও এগুলো এই রুলস গুলো ফলো করবে। এখানে কি হচ্ছে, হেয়ার অ্যান অরবিটাল ইলেকট্রন ইজ ক্যাপচার্ড বাই প্রোটন, এখানে প্রোটনটা দিয়ে একটা অরবিটাল ইলেকট্রন ক্যাপচার হচ্ছে। এটা আমরা ভালোভাবে, যেটা occurs when the nucleus pulls an electron into the nucleus, the effective change of a photon into neutron। পরের ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যেটা হচ্ছে মানে রিয়াকশনটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের
মানে নিউট্রনটা থাকবে, নিউট্রনের ভেতরে প্রোটন সংখ্যাটা বেশি থাকবে, যার জন্য আমাদের মানে সরি নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নাম্বারটা বেশি থাকবে। প্রোটন নাম্বারটা বেশি থাকার কারণে কি হবে, আমাদের যে মানে নিউক্লিয়াসটা থাকবে হচ্ছে আনস্টেবল স্টেটে, যেহেতু প্রোটন আর নিউট্রন নাম্বারটা ইকুয়াল নাই। আচ্ছা, প্রোটন আর নিউট্রন নাম্বারটা যেহেতু ইকুয়াল নাই, যার জন্য হচ্ছে নিউট্রনটা আনস্টেবল স্টেটে, তখন ক্ষেত্রে কি হবে যে মানে ইনার শেল, ইউজুয়ালি কে শেল থেকে তখন নিউট্রনটা মানে প্রোটনটা যেহেতু পজিটিভলি চার্জ, ও একটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, করেও ইলেকট্রনটাকে সাথে ইকুয়াল হয়ে ও একটা নিউট্রনে কনভার্ট হয়ে গেল, মানে প্রোটনটা একটা ইলেকট্রন টেনে নিল ইনার শেল থেকে, বা নিউক্লিয়াসটা একটা ইনার শেল থেকে অরবিটাল ইলেকট্রনকে টেনে নিল, যে এখান থেকে কে শেল থেকে ও ইলেকট্রনটাকে টেনে নিল, নিয়ে প্রোটনটা হয়ে গেল নিউট্রাল। কিন্তু এখন যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে যে প্রোটনটা নিউট্রাল হয়ে গেল, কিন্তু আমরা তো জানি যে কে শেলে একটা ভ্যাকেন্সি তৈরি হলো। এখন আমরা ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন পড়েছিলাম সেকেন্ড ক্লাসে, যে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনে কি হচ্ছিল, যে যখন আমাদের কে শেলটা এমটি হয়ে যাচ্ছে তখন পুরো অ্যাটমটা তখন আনস্টেবল হয়ে যায়। তখন কি হবে, তখন অ্যাটমটাকে স্টেবল করার জন্য কে শেলে ইলেকট্রন লাগবে, তখন এর আউটার শেল থেকে একটা ইলেকট্রন কে শেলে এসে বসবে। এই যে এল শেল থেকে একটা ইলেকট্রন তখন এসে পড়বে কোথায়, কে শেলে। আর অনেক বেশি, কত যে ছিল, 70 কিলো ইলেকট্রন ভোল্ট ছিল, আর এল শেলেরটা মোস্ট প্রবাবলি 11 ছিল। এই দুটার যে এনার্জি লেভেলের ডিফারেন্স, সে এল শেলের ইলেকট্রনটা যেহেতু কম এনার্জি নিয়ে কে শেলে বসে যাবে, এই জন্য কে শেলের যেহেতু হায়ার এনার্জি লেভেল ছিল, সেই ইলেকট্রন মানে 70 - 11 মোস্ট প্রবাবলি 59 কিলো ইলেকট্রন ভোল্ট এনার্জিটা তখন বের হয়ে যাবে এক্স রে আকারে। এটা জাস্ট কিছুই না, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। যদি আপনাদের মনে থাকে তাহলে ভালো, না মনে থাকলে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটা একবার পড়ে নিবেন, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এক্স রে এমিশনটা কিভাবে হচ্ছে, আমাদের যেটা ইলেকট্রন ক্যাপচারের ক্ষেত্রে প্রোটনটা বা মানে প্রোটন বা হচ্ছে নিউক্লিয়াসের যে প্রোটন তাদের নাম্বার বেশি, এই প্রোটনটা স্টেবল হওয়ার জন্য বা নিউক্লিয়াসটা স্টেবল হওয়ার জন্য ইনার অরবিটাল ইলেকট্রনে, যে এখানে যে ইলেকট্রনটা ছিল তাকে এটা অ্যাট্রাক্ট করলো, করার পরে দেন কে শেলে যে ভ্যাকেন্সি তৈরি হলো সেটাতে, সেখানে আবার এল শেল থেকে ইলেকট্রন আসলে এসে রিলিজ হলো কি, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। আর যদি এখন আমরা সিমিলারলি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দুইটা, এক্ষেত্রে আমাদের ইলেকট্রন ক্যাপচারের ক্ষেত্রে দুইটা সিনারিও হতে পারে, যে এক হচ্ছে ইলেকট্রনটা আসলো এসে অ্যাবজর্ব হলো, দুইটার ক্ষেত্রেই তো ইলেকট্রনটা আসবে। এখানেও ঠিক তাই, যে আমাদের প্রথমে ইলেকট্রনটা আসলো এসে সেটা হচ্ছে প্রোটনের সাথে রিয়াক্ট করলো, করে সেটা নিউট্রাল হলো, হওয়ার পরে তখন হচ্ছে কে শেলে একটা ভ্যাকেন্সি তৈরি হলো। কিন্তু এক্ষেত্রে যেটা হবে, যে যে ক্যারেক্টারিস্টিক, তখন আমাদের এল শেল থেকে ইলেকট্রনটা কে শেলে আসবে। অগার ইলেকট্রন ইফেক্ট বা অগার ইফেক্টটা কি জিনিস, যে এই ক্যারেক্টারিস্টিক এক্স রে যেটা তৈরি হচ্ছিল সেটা তৈরি হবে ঠিকই, কিন্তু এইটা ক্যারেক্টারিস্টিক এক্স রে বা ফোটন এনার্জি যদি আমরা বলি, সেটা তখন দেখা গেল যে এম শেলের একটা ইলেকট্রন বা এর কাছাকাছি একটা ইলেকট্রনের সাথে রিয়াক্ট করলো, করে তখন এটা কি করলো, তখন এটা হচ্ছে এই ইলেকট্রনটাকে একটা এনার্জি দিল, দিয়ে এটা ফ্রি হয়ে গেল, এটাই হচ্ছে অগার ইলেকট্রন। মানে কি, যে আমাদের এক্ষেত্রে মানে এনার্জি প্রডিউস হলো, বা হচ্ছে আমাদের যেটা গামা রে বা হচ্ছে এক্স রেও প্রডিউস হলো, কিন্তু এই এক্স রে আকারে এটা বের হলো না, এনার্জিটা এক্স রে আকারে বের না হয়ে এটা কাদের দিয়ে অ্যাবজর্ব হলো, এদের আউটার শেল মানে কে শেলের বাইরে, আইদার এল শেল বা এম শেলের ইলেকট্রন এই এনার্জিটাকে, যেটা এই মনে রাখতে হবে যে আমাদের ডান দিকে যে পিকচারটা, এই পুরা রিয়াকশনটা এখানে হবে, কিন্তু এইখানে যেটা বের হচ্ছিল এইটা হবে না, হয়ে আউটার শেলের ইলেকট্রনটা এই এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিল, নিয়ে তখন সে কি করবে, তখন সে তার ইলেকট্রন বাইন্ডিং একটা এনার্জি ছিল এম শেলে যেটা বাইন্ড করে আছে, সেই এনার্জিটাকে যদি এটা ক্রস করে যায়, যে এনার্জিটা অ্যাবজর্ব করলো সেটা যদি ইলেকট্রন বাইন্ডিং এনার্জিটা কি, যে এনার্জি দিয়ে ইলেকট্রনটা শেলে অ্যাটাচ থাকবে। এখন এম শেলের ইলেকট্রনটা এনার্জিটা অ্যাবজর্ব করলো, এটা যদি ওর এম শেলের ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়ে অনেক বেশি হয়, তখন এম শেল এক নাম্বার সে ফ্রি হলো, আর যে এক্সট্রা এনার্জি যেটা থাকবে সেইটা নিয়ে সে তখন কাইনেটিক এনার্জি হিসেবে বের হয়ে যাবে, এইটাই হচ্ছে অগার ইলেকট্রন। আর এই যে ইফেক্টটা সেটা হচ্ছে আমাদের অগার ইলেকট্রন ইফেক্ট। তাহলে আমরা কি দেখছি, ইলেকট্রন ক্যাপচারে দুই ধরনের কাণ্ড হতে পারে, দুই ধরনের ইনসিডেন্স হতে পারে, একটা হচ্ছে যে আমাদের এক্স রেটা এমিট হলো, আর আরেকটাতে আমাদের অগার ইফেক্ট হলো।
এটা আরেকটা এক্সাম্পল। এখানে আর মানে এটা জাস্ট বুঝলেই হবে যে আমাদের যে ইলেকট্রন ক্যাপচার হচ্ছে, দেখেন এটা আরো ক্লিয়ার, যে আউটার শেল থেকে বা কে শেল থেকে একটা ইলেকট্রনকে এ অ্যাবজর্ব করলো নিউক্লিয়াসের প্লাস চার্জ দেওয়া প্রোটনটা এটাকে অ্যাবজর্ব করছে। করার পর কি হলো, করার পর এই যে তখন এল শেল থেকে ইলেকট্রন কে শেলে আসলো, স্পেসটাকে ফিল আপ করলো, করে ক্যারেক্টারিস্টিক এক্স রে বের হলো। আর এই পাশে কি হলো, একটা অগার ইফেক্ট হলো, যে ইলেকট্রনটা মানে অ্যাবজর্ব, ইলেকট্রনটা হচ্ছে প্রোটন দিয়ে অ্যাবজর্ব হলো, হওয়ার পর যে এনার্জিটা বের হলো সেইটা তখন এক্স রে আকারে বের হলো না, বরং সেইটা আমাদের আউটার শেলের যে ইলেকট্রন, যেমন এই যে এখানে আউটার শেলের ইলেকট্রনটা সেটাকে অ্যাবজর্ব করলো, করে নিয়ে সেটা ইলেকট্রন বাইন্ডিং এনার্জিটাকে ক্রস করলো, করে এক্সট্রিনেটিক এনার্জি হিসেবে বের হয়ে গেল। এগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, প্রেশার নেওয়ার দরকার নাই, ক্লাসটা শুনবেন, পড়বেন, এরপরে না বুঝলে আপনারা সবাই ইউটিউবের ভিডিওগুলো দেখবেন। বিভিন্ন নামে সার্চ দিলে, যেমন ইলেকট্রন ক্যাপচার নামে সার্চ দিলে দেখা যাবেন যে কয়েকটা ভিডিও চলে আসবে। এই ইউটিউবে ভিডিওগুলো দেখলে আপনাদের সবগুলো আরো ভালো ক্লিয়ার হবে, কনসেপশন আরো ক্লিয়ার হবে। এগুলো কনসেপ্ট ক্লিয়ার করে মনে রাখতে হবে। যত রকমের ডিকে আছে এগুলো কিন্তু মুখস্থ করে পরীক্ষার হলে প্রডিউস করতে পারবেন না। কনসেপশনটা ক্লিয়ার রাখবেন, আইডিয়া করে রাখবেন, পরীক্ষার হলে যে নিজেরা মিলিয়ে মিলিয়ে লিখবেন। এইটাই, মুখস্থ করে প্রপার্টিজ মুখস্থ করলাম আলাদা, এলিমেন্ট মুখস্থ করলাম আলাদা, তাহলে কোনো লাভ নাই। আপনারা এই জন্য প্রয়োজনে নিজেরা পড়বেন, পড়ার পর যদি বুঝতে সমস্যা হয় বা যদি বুঝতেও পারেন, তারপরেও প্রায় প্রায় মানে লেজার টাইম গুলোতে টাইম নষ্ট না করে আপনারা ইউটিউবের ভিডিও গুলো ওই নামে সার্চ দিলেই দেখবেন অনেকগুলো ভিডিও চলে আসবে। কিছু কিছু ভিডিও থাকবে যে অনেক ভালো, সেগুলো আপনারা দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবেন। সবাই এভাবেই ক্লিয়ার করে এগুলো। অগার ইলেকট্রন, এখন আমরা আবার স্লাইডে চলে আসি, যেটা এটা পড়লাম, রেজাল্ট ফ্রম ওয়ান অফ দি ফলোইং, মানে এটা জাস্ট এটা এই টপিকের সাথে রিলেটেড না। অগার ইলেকট্রনটা তিন প্রসেসে তৈরি হতে পারে, এখানে এটা বলা হয়েছে। ইন্টারঅ্যাকশন উইথ গামা ফোটন, ইন্টারঅ্যাকশন উইথ ইলেকট্রন, আর আরেকটা কি ইলেকট্রন ক্যাপচার। ইলেকট্রন ক্যাপচার, এখানে আমরা ইলেকট্রন ক্যাপচারের মাধ্যমে কিভাবে তৈরি হচ্ছে সেটা আলোচনা করেছি। আর নিচে ওই যে আগে যে কথাটা বললাম, শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন আর আমাদের যেটা অগার ইলেকট্রন, এই দুইটা মোনো এনার্জেটিক, বাকি যা কিছু আছে সবকিছু পলি এনার্জেটিক। এখন আমাদের আরেকটা, এগুলো এই ইলেকট্রন ক্যাপচারটা ইম্পর্টেন্ট। ইন্টারনাল কনভার্সন 1 স্টার টু 2 স্টার টপিক, অত ইম্পর্টেন্ট না, মোটামুটি জেনে রাখবো আমরা, আর উদাহরণটা মনে রাখবো। এখন আমাদের ইন্টারনাল হচ্ছে অকার্স ইন হেভি এলিমেন্ট লাইক গোল্ড, যেগুলো গোল্ডের অ্যাটমিক মাস নাম্বারটা কত, 198, এটার মাস নাম্বার হচ্ছে 198। এক্সাইটেড নিউক্লি লসেস ইটস এনার্জি বাই গিভিং ইট টু কে শেল ইলেকট্রন অ্যান্ড মেক ইট ফ্রি। এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সাইটেড, আচ্ছা ইন্টারনাল কনভার্সনে কি হচ্ছে, ইন্টারনাল কনভার্সনে কিছুটা ওই যে অগার ইলেকট্রনের মতোই, যে অনেক সময় এক্সাইটেড নিউক্লিটা দেখা যাবে যে এটার এনার্জিটাকে কে শেল ইলেকট্রনকে দিচ্ছে, দিয়ে এটাকে ফ্রি করছে। এখন ইলেকট্রনটা অ্যাটমটাকে লিভ করবে, ইলেকট্রনটা অ্যাটমটাকে লিভ করবে যদি এটার ইলেকট্রন বাইন্ডিং মানে বাইন্ডিং এনার্জি অফ ইলেকট্রনটা বেশি হতে হবে অবশ্যই, মানে ইলেকট্রনটা চেয়ে এটার যে এনার্জিটা পাচ্ছে সেটা বেশি হতে হবে। এক্ষেত্রে কি হচ্ছে, যে ইলেকট্রন উইল লিভ দি অ্যাটম উইথ এনার্জি, কতটুকু এনার্জি নিয়ে এটা, এটা হচ্ছে এইচ ইন্টু ফ্রিকোয়েন্সি মাইনাস বাইন্ডিং এনার্জি অফ ইলেকট্রন। মোটমাট এটা কিছুটা হচ্ছে অগার ইলেকট্রনের, যেটা আমি ডিসক্রিপশন দিলাম ওইটার মতোই, যে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে প্রোটন বা নিউক্লিয়াসের কোনো কাজ নাই। এক্সাইটেড নিউক্লি মানে নিউক্লিয়াসটা এক্সাইটেড, ও নিজে নিজেই তার এনার্জি, মানে ইলেকট্রনকে টানছে না ইলেকট্রন ক্যাপচারের মতো, এরা ইন্টারনাল কনভার্সন করছে, নিজেরাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সাইটেড নিউক্লিটা কি করলো, তার কিছুটা এনার্জিটা মানে মানে পাশের যে ইলেকট্রন কে শেল ইলেকট্রনকে দিল, কে শেল ইলেকট্রনটা তখন কি হলো, তার যে বাইন্ডিং এনার্জি সেইটাকে সে ওভারকাম করে গেল,
বেশি এনার্জি পেয়ে, তখন সে ফ্রি হয়ে গেল। এরপরে ইলেকট্রনটা, আচ্ছা ফ্রি হতে তো তার ইলেকট্রন বাইন্ডিং এনার্জির সমান এনার্জি লস করতে হলো। যখন অ্যাটমটাকে লিভ করবে তখন তার এনার্জি E ইকুয়াল টু এইচ ইন্টু ফ্রিকোয়েন্সি। এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর যেটা ভিটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এইচ ভি যেটা এইচ নিউ, যেটা এইচ নিউটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের টোটাল এক্সাইটেড নিউক্লিয়াস যে এনার্জি দিচ্ছে সেইটাকে মাইনাস করা হচ্ছে ইলেকট্রন বাইন্ডিং এনার্জি অফ ইলেকট্রনটাকে ওইখান থেকে মাইনাস করা হচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে মোটমাট আমরা যেটা মনে রাখবো যে নিউট্রনটা যে এনার্জি দিল সেটার কিছু অংশ কাজে লাগিয়ে সে বাইন্ডিং এনার্জিটাকে ওভারকাম করবে, আর বাকিটা দিয়ে সে বের হয়ে যাবে। তাহলে তার বের হওয়ার এনার্জিটা কত কি হবে, সেটা হচ্ছে নিউক্লিয়াস যে এনার্জি দিল, যেটা এখানে এক্সপ্রেস করা হয়েছে এইচ ইন্টু আমাদের ফ্রিকোয়েন্সি দিয়ে মাইনাস সে যেটা বাইন্ডিং এনার্জি ছিল সেইটা। এটাকে আমরা উল্টা ভাবে এভাবে লিখতে পারতাম যে এইচ মানে ইন্টু ফ্রিকোয়েন্সি বা হচ্ছে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু ই, মানে ইলেকট্রনটা যে স্পিডে লিভ করছে প্লাস হচ্ছে ইলেকট্রন বাইন্ডিং এনার্জি। হেয়ার ইন্টারাকশন বিটুইন এক্সাইটেড নিউক্লিয়াস অ্যান্ড অরবিটাল ইলেকট্রন অকার। মোটমাট আমাদের এখানে যেটা মনে রাখতে হবে যে ইলেকট্রন ক্যাপচারে কি ছিল, ইলেকট্রন ক্যাপচারে প্রোটন যেটা নিউক্লিয়াসের ভেতরে আনস্টেবল নিউক্লিয়াসে প্রোটনটা মানে অ্যাট্রাক্ট করলো কাকে, ইনার শেলের ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করে ইলেকট্রনটা প্রোটনের সাথে রিয়াক্ট করলো, এটা ছিল ইলেকট্রন ক্যাপচার, ইলেকট্রনটাকে ধরে ফেললো। আর ইন্টারনাল কনভার্সনে কি হবে, জাস্ট এনার্জিটাকে দিয়ে দিবে। এক্সাইটেড নিউক্লি কোনো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করলো না, সে তার এনার্জিটাকে দিয়ে দিল কাকে, কেশের ইলেকট্রনকে। তখন কি হলো, ইলেকট্রনটা হচ্ছে তার বাইন্ডিং এনার্জিটাকে ওভারকাম করে ফ্রি হয়ে গেল। এইটাই মনে রাখতে হবে যে এখানে ইন্টারাকশন হচ্ছে কার সাথে, এক্সাইটেড নিউক্লিয়াসের সাথে অরবিটাল ইলেকট্রনের, এবং হচ্ছে অরবিটাল ইলেকট্রনটা ক্যাপচার হচ্ছে না, এটা বের হয়ে যাচ্ছে। দেন আমাদের আইসোমারিক ট্রানজিশন আর আমাদের যেটা হচ্ছে গামা ডিকে মোটামুটি সেম। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে আইসোমারিক ট্রানজিশনের ক্ষেত্রে কি হবে, মেইনলি হচ্ছে আমাদের মানে এলিমেন্ট সেম থাকবে, শুধুমাত্র তাদের এনার্জি লেভেলটা মানে চেঞ্জ হবে। আইসোমারিক মানে হচ্ছে জাস্ট এনার্জি স্টেটটা চেঞ্জ হয়। যেমন মলিবডেনামের আমাদের হাফ লাইফ ছিল কত, 66 আওয়ার্স, এখান থেকে তৈরি হলো টেকনিশিয়াম 99M। এখন আইসোমারিক কনভার্সনটাকে কি বলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যেটা আমাদের প্যারেন্ট এলিমেন্টটার মানে ভেঙে যে মাঝখানে একটা মানে স্টেবল এলিমেন্টে যাওয়ার মাঝখানে যে এলিমেন্টটা তৈরি হয় সেটা হাফ লাইফ মিলি সেকেন্ড থাকার কথা, সাধারণত মানে না ধরা পড়ার কথা। কিন্তু কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এদের যেটা মেটাস্টেবল স্টেট বা আনস্টেবল নিউক্লিয়াসের স্টেট, সেইটার হাফ লাইফটা অনেক বেশি হয়, আওয়ার্স হতে পারে, ডেজ হতে পারে। যেমন টেকনিশিয়াম 99Mটা একটা মেটাস্টেবল স্টেট বা আনস্টেবল স্টেট, কিন্তু এর হাফ লাইফটা অনেক বেশি, 6 আওয়ার্স। তখন এইটা একটা আলাদা নিউক্লিয়াস হিসেবে কাজ করার চেষ্টা করে বা আলাদা একটা এলিমেন্ট হিসেবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে যে এইটাই হচ্ছে আমাদের আইসোমারিক ট্রানজিশন, যে মলিবডেনাম থেকে 99M থেকে আবার আমাদের হচ্ছে হলো। এই জিনিসটা মনে হচ্ছে ভেতরে একটা এলিমেন্ট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ইউজুয়ালি অল্প সময় থাকার কথা কিন্তু এখানে অনেকক্ষণ থাকছে। গামাটিকে তাহলে হলো এই আইসোমারিক ট্রানজিশন হলো এই হলো আমাদের মোটামুটি ডিকে। তাহলে ডিকে থেকে আমরা যেটা জানলাম যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জানতেই হবে হচ্ছে আলফা ডিকে আর বিটা ডিকে। বিটার ভেতরে আছে বিটা প্লাস ডিকে, বিটা মাইনাস ডিকে, আর এইদিকে আমাদের বাকি যেগুলো আছে হবে। এর মধ্যে বাকিগুলোর মধ্যে 3 স্টার হচ্ছে ইলেকট্রন ক্যাপচার, বাকিগুলো সম্পর্কে জাস্ট আইডিয়া রাখবো। এক্সাম্পল, এটা ডিকে না, এটা একটা ইকুইলিব্রিয়াম, সিকিউলার ইকুইলিব্রিয়াম। এই জিনিসটা কি, যেসব জিনিসের হাফ মানে এইটা অত ডিটেলস জানার দরকার নাই। দুই ধরনের ইকুইলিব্রিয়াম আছে, একটা হচ্ছে সেকুলার ইকুইলিব্রিয়াম আর আরেকটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম। এখন সেকুলার ইকুইলিব্রিয়ামটা কাদের ক্ষেত্রে হবে, যেই সব ক্ষেত্রে প্যারেন্ট নিউক্লিয়াইডের হাফ লাইফটা অনেক বেশি। হাফ লাইফটা কি জিনিস, টি হাফটা হচ্ছে যে যে সময়ে
যে টাইম টেবিলের নিউক্লাইডের রেডিও অ্যাক্টিভিটিটা হাফ পরিমাণ কমে যাবে, সেটা হচ্ছে টি হাফ। মানে রেডিও অ্যাক্টিভিটিটা সেই টাইম পিরিয়ডটা, যে টাইম পিরিয়ডে কোনো একটা রেডিও নিউক্লাইডের রেডিও অ্যাক্টিভিটিটা কমে হাফ হয়ে যাবে, সেটাই হচ্ছে হাফ লাইফ। এখন সেকুলার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি, মানে কাদের ক্ষেত্রে হবে, যাদের হাফ লাইফ অফ প্যারেন্ট নিউক্লাইডটা অনেক বেশি ডটারের চেয়ে। প্যারেন্ট নিউক্লাইড কি, মানে যেটা হচ্ছে মেইন ফসফরাস ভেঙে সালফার হলো, বা যেখানে যে রেডিয়াম থেকে আমরা যেটা ইয়েতে পড়লাম আলফা পার্টিকেল বা হচ্ছে আলফা ডিকের ক্ষেত্রে যেটা পড়লাম যে রেডিয়াম থেকে রেডন হলো, এই ক্ষেত্রে হচ্ছে রেডিয়াম নিউক্লিয়াইড। রেডিয়ামের হাফ লাইফ কত, রেডিয়ামের হাফ লাইফ 1620 বছর, অনেক বেশি। আর সেই জায়গায় আমাদের হচ্ছে যেটা রেডন, মানে সেইটার হাফ লাইফ হচ্ছে অনলি 3.8 ডেজ বা 3 to 8 ডেজ এরকম। মানে কোথায় বছর, হাজার হাজার বছর, কোথায় হচ্ছে অনলি ডেজ। যখন হাফ লাইফ অফ প্যারেন্ট নিউক্লাইড অনেক বেশি হবে ডটারের চাইতে বা ডটার প্রোডাক্টের চাইতে, তখন সেখানে হবে সেকুলার ইকুইলিব্রিয়াম। এই দুইটা ইকুইলিব্রিয়াম থেকে আমরা জাস্ট মনে রাখবো যে মানে হাফ লাইফ অনেক বেশি হলে হবে হাফ লাইফ অফ প্যারেন্ট নিউক্লাইড অনেক বেশি, সেকুলার ইকুইলিব্রিয়াম থেকে রেডন। আর যেটা ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম, সেখানেও হাফ লাইফ অফ প্যারেন্ট নিউক্লিয়াইডটা হয়তো বা সামান্য একটু বেশি বা ইকুয়াল অফ ডটার। এইটাকে আরো কি বলা হয়, রেডিও অ্যাক্টিভ কাউ বা হচ্ছে মিল্কিং বলা হয়। রেডিও অ্যাক্টিভ কাউ কেন বলা হয়, ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম থেকে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করা যায় যেগুলো কাজে লাগে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রেডিও অ্যাক্টিভ কাউ বা মিল্কিং। এটা জাস্ট জানার জন্য, মুখস্থ করার দরকার নেই। আমরা খালি একটা লাইন মনে রাখবো যে সেকুলার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে হাফ লাইফ অফ প্যারেন্ট নিউক্লাইড অনেক বেশি, আর ট্রানজিয়েন্টের ক্ষেত্রে হাফ লাইফ অফ প্যারেন্ট নিউক্লাইড আইদার ডটারের ইকুয়াল অর হচ্ছে সামান্য বেশি। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি সেটা টপিকটা মোটামুটি শেষ হলো। ওখান থেকে যেটা বললাম সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আলফা ডিকে, বিটা ডিকে, আর হচ্ছে বাকিগুলো থেকে বাকিগুলো সব 1 স্টার, শুধুমাত্র ইলেকট্রন ক্যাপচারটা 3 স্টার। আর এরপর আমরা চলে আসি রেডিয়েশন ডিটেক্টরে। রেডিয়েশন ডিটেক্টর হচ্ছে 3 স্টার টপিক, পুরো টপিকটাই 3 স্টার। রেডিয়েশন ডিটেক্টরস কি, দে আর ডিভাইস হুইচ আর ইউজ টু ডিটেক্ট রেডিয়েশন ডোজ, ডকুমেন্টেশন এন্ড প্রিজার্ভেশন। মেনলি যেসব ডিভাইস দিয়ে আমরা হচ্ছে রেডিয়েশনের ডোজ গুলো মাপবো, ধরেন আমরা কাজ করি এক্স রে, তারপর সিটি, এগুলো থেকে বিভিন্ন রকমের রেডিয়েশন আসছে। আমাদের প্রত্যেকেরই একটা পুরা বছরের একটা মেজারমেন্ট থাকে ডোজের, যে এর চাইতে বেশি ডোজ দেখা দিবে। এই জন্য আমার খুবই জরুরি। আর এইগুলো সাধারণত ডিটেক্ট করা হয় কি দিয়ে, রেডিয়েশন ডিটেক্টর দিয়ে। আর এখানে রেডিয়েশন ডিটেক্টর দিয়ে রেডিয়েশন ডোজ গুলোকে ডিটেক্ট করা হয়, ডকুমেন্টেশন আবার প্রিজার্ভও করা যায়। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট হচ্ছে ডিটেক্টরের টাইপ। ডিটেক্টরের টাইপ হচ্ছে আমরা মনে রাখবো যে গ্যাস ফিল্ড ডিটেক্টর, মানে ডিটেক্টর এলিমেন্টের ওপর ভাগ করে, মানে এখানে গ্যাস ফিল্ড ডিটেক্টরের ক্ষেত্রে ডিটেক্টর এলিমেন্টটা হচ্ছে গ্যাসের মাধ্যমে ডিটেক্ট করা হবে মানে রেডিয়েশনটাকে। এগুলো কাদের ক্ষেত্রে, আয়োনাইজেশন চেম্বার। আয়োনাইজেশন চেম্বারের আরেকটা নাম হচ্ছে থ্রিম্বেল চেম্বার। আর এর কাউন্টার আর হচ্ছে গিগার মুলার কাউন্টার টিউব বা জিএম টিউব। এখন এইখান থেকে মানে গ্যাস ফিল্ড ডিটেক্টর, সিন্টিলেশন ডিটেক্টর সলিড হতে পারে, লিকুইড হতে পারে। আদার ডিটেক্টরের ভেতরে আছে আমাদের সেমি কন্ডাক্টর ডিটেক্টর, ফিল্ম ব্যান্ডেজ ডিটেক্টর। এই ডিটেক্টরের নামগুলো হচ্ছে সবগুলো ইম্পর্টেন্ট, জানতে হবে যে মানে কোথায় কি কি ডিটেক্টর আছে। অনেক সময় বলতে পারে যে হুইচ আর দি ডিটেক্টরস দিয়ে অন্য কোনো নাম সাথে অ্যাড করে দিতে পারে। আর এই চারটা হচ্ছে এই টপিক গুলো থেকে যদি একটা জিনিস পড়তে হয় তাহলে হচ্ছে এই চারটা পড়তে হবে। এখানে মেইনলি কি জিনিস, মানে কি যে টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টে কোন ইফেক্টটা ইউজ করা হচ্ছে, আর ডিটেক্টর মানে কোন এলিমেন্টটাকে ডিটেক্টর হিসেবে ইউজ করা হচ্ছে সেই জিনিসটা লেখা আছে। যেমন আমাদের আয়োনাইজেশন চেম্বার প্রপোর্শন কাউন্টার, আর হচ্ছে জিএম টিউব।
এই তিনটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে ডিটেক্টর এলিমেন্টটা কি, মানে এই টিউব এগুলোর ভেতরে থাকবে গ্যাস, আর এখানে ইফেক্টটা কি হবে, ইলেকট্রিক ইফেক্ট হবে, মানে একটা ভোল্টেজ থাকবে, অ্যানোড থাকবে, ক্যাথোড থাকবে, এই টাইপের জিনিস হবে। এইটা হচ্ছে ইলেকট্রিক ইফেক্ট হবে। আর একটা কি বলছে, সলিড স্টেট ডিটেক্টর, যেমন সেমিকন্ডাক্টর। দেন আমাদের সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে কোথায় কেমিক্যাল, মানে ইফেক্টটা কি হচ্ছে, কেমিক্যাল ইফেক্ট হচ্ছে কাদের ক্ষেত্রে, ফিল্ম ব্যান্ডেজ আর হচ্ছে কেমিক্যাল ডোসিমিটারের ক্ষেত্রে। যেহেতু কেমিক্যাল ডোসিমিটার বোঝা যাচ্ছে কেমিক্যাল রিয়াকশন হবে, মনে রাখতে হবে ফিল্ম ব্যান্ডেজে কেমিক্যাল রিয়াকশন হবে, কেমিক্যাল রিয়াকশন হবে। আর ফিল্ম ব্যান্ডেজের ক্ষেত্রে ইমালশন, আর কেমিক্যাল ডিটেক্টরের ক্ষেত্রে সলিড অর লিকুইড। সলিড অর লিকুইড। দেন আমাদের হচ্ছে লাইট, লাইট ইফেক্টটা কাদের ক্ষেত্রে ইউজ করা হবে, সিন্টিলেশন, আর সিন্টিলেশনের ক্ষেত্রে মেইনলি। আর এখানে হচ্ছে ক্রিস্টাল বা লিকুইড ইউজ করা হবে। থার্মোলুমিনিসেন্স ইউজ করা হবে কার ক্ষেত্রে, থার্মোলুমিনিসেন্ট ডোসিমিটার। এই ক্ষেত্রে ডিটেক্টর এলিমেন্টটা কি, ক্রিস্টাল। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, সব মোটামুটি জানতে হবে, মানে ভালোভাবে জানতে হবে হচ্ছে এখান থেকে জিএম টিউব, দেন আমাদের ফিল্ম ইন্টিলেশন, থার্মোলুমিনিসেন্ট ডোসিমিটার, এই কয়টা জিনিস আমরা একটু ডিটেলসে জানবো। আর সেমিকন্ডাক্টরটা, বাকিগুলো জাস্ট নাম জানলে হবে, কি ইফেক্ট আর ডিটেক্টর হিসেবে কি ইউজ করা হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই ডিটেক্টর গুলো থেকে কি পড়বো। প্রতিটা ডিটেক্টর থেকে, এটা আপনারা বই থেকে, নিজেরা বই থেকে হোক বা হচ্ছে ফজলে করিম স্যারের খাতাটা, সবচেয়ে স্যারের খাতা থেকে বা ডিটেক্টরের আপনারা হচ্ছে ইউজ করবেন মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন ডিটেল পড়ার দরকার নেই, যেমন ওখানে তোমরা দেখলাম ডিটেক্টর কি আর ইফেক্ট কি, ওটা তো আমাদের চার্টেই পড়া হয়ে গেল। মেকানিজম অফ অ্যাকশনটা জাস্ট একবার রিডিং দিয়ে বুঝে রাখবেন, নট মুখস্থ। মুখস্থ করবো আমরা খালি আগে যে দুটা জিনিস দেখালাম, যে কি কি ডোসিমি, কি কি ডিটেক্টর আছে আর কোন ডিটেক্টরে কি ইফেক্ট আর ডিটেক্টর এলিমেন্ট কি, সেইটা মুখস্থ করবো আমরা, আগের চারটা মুখস্থ করবো। আর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, জিএম টিউবের অ্যাডভান্টেজ, সিন্টিলেশনের অ্যাডভান্টেজ, সবগুলোরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আমাদের জানতে হবে। তাহলে এই চ্যাপ্টার পড়বো, তারপরে হচ্ছে যতগুলো ডিটেক্টর আছে সবগুলোর ইউজ, মেকানিজম অফ অ্যাকশন, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তার মধ্যে যে কয়টা লাগবে সেটা আমি আগেই বললাম। আচ্ছা, এখন ইউজ। ইউজ এই এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, যে আলফা পার্টিকেল ডিটেক্ট করার জন্য কোনগুলো ইউজ করা হবে। আলফা পার্টিকেল ডিটেক্ট করা যাবে আয়ন চেম্বার, প্রপোর্শনাল, সিন্টিলেশন কাউন্টার। দেখেন প্রথম তিনটা কিন্তু আমাদের হচ্ছে গ্যাস ডিটেক্টরের উদাহরণের ভেতরে ছিল, প্রথম তিনটা। আর শুধুমাত্র সিন্টিলেশন কাউন্টারে আমাদের হচ্ছে ওই যে ক্রিস্টাল ইউজ করা হচ্ছিল। তাহলে আলফা পার্টিকেল ডিটেক্টর হচ্ছে আয়ন চেম্বার, টিউব আর সিন্টিলেশন কাউন্টার। খুবই ইম্পর্টেন্ট যে কোনটাতে কোন ডিটেক্টর ইউজ করা হয়। যেমন আমাদের নিউট্রনের জন্য কি ইউজ করবো, জাস্ট আয়োনাইজিং চেম্বার। আর আমাদের যেটা হচ্ছে গামা রেটা ইউজ করা হবে সিন্টিলেশন। বিটারের জন্য আমরা ইউজ করব কি, জিএম টিউবটা বিটারের জন্য সবচেয়ে ভালো, জিএম টিউব। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড বলে ইউজ, যে কোনটাতে কোন পার্টিকেল ইউজ করা হয় সেইটা। আর আমাদের শুরুতে যে চার্টটা আমরা দেখলাম যে ইফেক্ট ডিটেক্টর, ওইটা যদি আমরা পার্সোনাল বা মেজারমেন্ট অফ ডিটেক্টর পড়ার টাইম না পাই, তাহলে আমরা জাস্ট এই চার্টটা পড়বো পরীক্ষার দিন, আর হচ্ছে এই পার্টিকেলের ইউজটা দেখে যাব। আচ্ছা, এবার আসি আমাদের জিএম টিউবে। জিএম টিউবটা মোটামুটি ইম্পর্টেন্ট জানতে হবে। জিএম টিউবের ক্ষেত্রে আমরা আগের চার্টে কি পড়লাম, এখানে ইউজ করা হচ্ছে কি ইলেকট্রিক ইফেক্ট, তার মানে অবশ্যই থাকবে। আর হচ্ছে আমাদের এক্ষেত্রে ডিটেক্টরটা কি, ডিটেক্টরটা হচ্ছে আমাদের এক্ষেত্রে ডিটেক্টরটা ছিল গ্যাস। এখন আমরা এই টিউবটাকে ভালোভাবে দেখি, যে এই ক্ষেত্রে আমাদের অ্যানোড কি, অ্যানোডটা হচ্ছে এইটার ভেতরে একটা রড থাকবে যেটা টাংস্টেনের তৈরি, সেটা হচ্ছে অ্যানোড। আর ক্যাথোডটা কি, ক্যাথোডটা হচ্ছে এটা একটা মেটালিক সিলিন্ডারের ভেতরে থাকবে। পুরা মেকানিজমটা বা জিএম টিউবটা একটা পুরা সিলিন্ডারটাই হচ্ছে এটার ক্যাথোড। তাহলে ক্যাথোডটা কি, যে মেটালিক সিলিন্ডার যেটা, সেটা ক্যাথোড। আর অ্যানোডটা হচ্ছে ভেতর দিয়ে যে, এই যে আমরা যেটা সরু রডের মতো দেখছি এখানে, সেটা হচ্ছে আমাদের অ্যানোড।
এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যানোড, আর ক্যাথোড হচ্ছে কি এই পুরাটাই আমাদের ক্যাথোড, এই যে পুরাটাই আমাদের ক্যাথোড। এখন অ্যানোড আর ক্যাথোড হলো, এরপরে আমরা কি হবে এখন জিএম টিউবের মূল মেকানিজমটা কি? জিএম টিউবের ক্ষেত্রে যেটা হয় যে যেই পার্টিকেলটাকে আমরা ডিটেক্ট করব, ধরি আমরা বিটা পার্টিকেলটাকে ডিটেক্ট করব, বিটা পার্টিকেলটা যে এদিক দিয়ে এসে জিএম টিউবে ঢুকলো বিটা পার্টিকেল, দেন কি হবে? দেন শুরুতে কিন্তু আমাদের অ্যানোড বা ক্যাথোডের কোনো ফাংশন নাই, কারণ আমরা ধরে নিই যে আমরা এখনো ভোল্টেজ কানেক্ট করিনি, অ্যানোড বা ক্যাথোডকে কানেক্ট করিনি। শুরুতে হলো কি বিটা পার্টিকেলটা ঢুকলো, ঢুকার পর এখন জিএম টিউবের ভেতরে তো আগে থেকেই গ্যাস আছে, আমরা তো জানি এটা একটা গ্যাস কাউন্টার, গ্যাস কাউন্টারটার ভেতরে যে গ্যাসটা থাকবে সেই গ্যাসের যে পার্টিকেল সেটার সাথে বিটা পার্টিকেলটা রিয়াক্ট করবে, করে কি করবে? করে হচ্ছে গ্যাস পার্টিকেল গুলোর আউটার শেল থেকে ইলেকট্রন বের করে নিবে। আর যদি গ্যাস পার্টিকেল গুলোর আউটার শেল থেকে যদি ইলেকট্রন বের করে নেয়, তাহলে গ্যাসের ভেতরে যে অ্যাটম গুলো ছিল, মানে কাউন্টারের ভেতরে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা চার্জড হয়ে যাবে, যেটা হচ্ছে মানে ইলেকট্রন হারায়, নিউক্লিয়াসটা হয়ে যাবে পজিটিভলি চার্জ আর ইলেকট্রন গুলো তো নেগেটিভলি চার্জ, এটা তো আমাদের জানা। এই যে এখান দিয়ে রেডিয়েশনটা ঢুকছে, এটাই বিটা রেডিয়েশনটা ঢুকলো, ঢোকার পর এই যে এখন আমাদের গ্যাসটাকে আয়নাইজ করে ফেললো। এখন পুরা গ্যাস কাউন্টারটা এভাবে খালি যে বিটা পার্টিকেল একটাকে আয়নাইজ করবে তা না, পুরা এরিয়াটা জুড়ে আমাদের আয়োনাইজেশন হতে থাকবে, যে যে ইলেকট্রনটা বের হলো সেটা আবার ধাক্কা দিয়ে পাশের নিউট্রনে বা পাশের যে অ্যাটম সেটার ইলেকট্রনকে বের করে দিবে, দিয়ে এভাবে পুরাটা জুড়ে রিয়াকশনটা হতে থাকবে। এখন হলো, এবার আমরা কি করব? এবার আমরা হচ্ছে ধরি যে আমাদের এখন এর মধ্যে যত গ্যাস ছিল সব আমাদের পজিটিভ আর নেগেটিভ চার্জে আয়নাইজ হয়ে গেছে। এখন আমরা কি করলাম? এখন আমরা যে অ্যানোড আর ক্যাথোডটা ছিল সেইটাকে আমরা এখন হচ্ছে অ্যাটাচ করে দিলাম একটা হচ্ছে হাই ভোল্টেজ সোর্স দিয়ে, ইলেকট্রিক কারেন্ট। এই যে ডিভাইস, এইটার একপাশে কিন্তু ইলেকট্রিক কারেন্ট মেজারিং ডিভাইসটা অ্যাটাচ করে দেওয়া থাকবে, মানে আমাদের এই ভোল্টেজ বা ব্যাটারি যেটা তৈরি করার জন্য অ্যানোড আর ক্যাথোডটাকে যে হচ্ছে আমাদের ভোল্টেজের সাথে কানেক্ট করব, সেটার একপাশে ইলেকট্রিক কারেন্ট মেজারিং ডিভাইস থাকবে। এরপর যখন আমরা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন কি হবে? আমরা জানি কি অ্যানোডটা কি, অ্যানোডটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত প্রান্ত, তাহলে এটা কাকে অ্যাট্রাক্ট করবে? অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে দেখে অ্যানোড, ইলেকট্রন গুলো এই বরাবর জমতে থাকবে, ইলেকট্রন গুলো এইভাবে অ্যানোডের চারিদিকে ইলেকট্রন জমবে। আর আমাদের যে মানে আর আমাদের ক্যাথোডে কি হবে? ক্যাথোডটা তো আমাদের নেগেটিভ প্রান্ত, ব্যাটারি নেগেটিভ প্রান্ত, ক্যাটায়নকে আকর্ষণ করে দেখে ক্যাথোড, তাহলে ক্যাথোডের চারিদিকে আমাদের হচ্ছে পজিটিভ চার্জটা জমতে থাকবে, গ্যাস গুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে, গ্যাসের যে এলিমেন্ট গুলো চার্জ ছিল নেগেটিভ গুলো হয়ে যাবে অ্যানোডের চারিদিকে, আর ক্যাথোডের ওপর অ্যাটাচড হয়ে যাবে আমাদের হচ্ছে পজিটিভ চার্জ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিচে, ইলেকট্রন গুলো খুবই হালকা, যার জন্য হচ্ছে লাইট দেখে এরা খুব দ্রুত অ্যানোডের চারিদিকে মানে অ্যাকুমুলেট হয়ে যাবে। অপরদিকে যেগুলো আমাদের পজিটিভ চার্জ সেগুলোর ক্যাথোডের দিকে আসতে একটু টাইম লাগবে, যার জন্য দেখা যাবে যে মানে অ্যানোডের চারিদিকে ইলেকট্রনটা অ্যাকুমুলেট হয়ে গেলেও ক্যাথোডে যতক্ষণ না পর্যন্ত সব পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হবে ততক্ষণ পর্যন্ত জিএম টিউবটা কাজ করবে না। এই টাইমটাকে, যেই যে টাইম ডিফারেন্স, ক্যাথোডে জমা হয়ে গেল, ক্যাথোডে পজিটিভ চার্জ আসতে টাইম লাগছে, এই টাইমের ভেতরে জিএম টিউবটা কোনো প্রকার কাজ করবে না। এই টাইমটাই হচ্ছে আমাদের ডেড টাইম। ডেড টাইম মানে কি? যে নন ফাংশনিং জিএম টিউব, ওই সময় জিএম টিউব কোনো কাজ করবে না। এখন কি হবে? এখন আমাদের হচ্ছে এগুলো জমা হয়ে গেল, আমাদের পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ ধরে নিই যে জমা হয়ে গেল, এরপরে কি হবে? এরপরে এই নেগেটিভ চার্জ গুলো, এখানে যে নেগেটিভ চার্জ গুলো ছিল যে এই অ্যানোডে অ্যাবজর্ব হবে, এই অ্যানোডের সবগুলো নেগেটিভ চার্জ অ্যাবজর্ব হয়ে গেল, যে মানে যাওয়া শুরু করবে পজিটিভ চার্জ, মানে নেগেটিভ চার্জ ক্যাথোডের দিকে যাওয়া শুরু করবে ইলেকট্রন গুলো, তখন এদের মেজারমেন্টটা যে ইলেকট্রিক কারেন্ট মেজারিং ডিভাইস এটার মেজারমেন্ট নিয়ে ফেলবে, ফেলে এটা এখন ক্যাথোডে চলে আসলো, আমাদের নেগেটিভ চার্জ গুলো সব হচ্ছে ক্যাথোডে চলে আসলো, ক্যাথোডে এসে এখানে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ বাইন্ড করবে, করে কি হবে? করে হচ্ছে গ্যাস মানে করার পর এই নিউট্রন গুলো যে যে পজিটিভ চার্জ বা হচ্ছে যে পজিটিভ ছিল নিউক্লিয়াস তাদের মানে অ্যাটম গুলোর আউটার শেলে আবার ইলেকট্রন গুলো ব্যাক করবে, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের গ্যাস এলিমেন্ট গুলো আবার আগের স্টেটে ফিরে যাবে, নন চার্জেবল বা স্টেবল যে স্টেট ছিল সেই স্টেটে ফিরে যাবে। এখন এই ক্ষেত্রে একটা যে সমস্যা হয় সেটা হচ্ছে যে
যেহেতু ক্যাথোডের ওখানে যে পজিটিভ চার্জের সাথে ইলেকট্রন গুলো বাইন্ড করছে, তখন আমরা তো জানি যে মানে এগুলোর ভেতরে মানে ইলেকট্রন একটা পজিটিভ চার্জ সেটা যখন বাইন্ড করবে তখন অবশ্যই কিছু ফোটন এনার্জি বা হচ্ছে এক্সট্রা কিছু হবে। এগুলো তখন করতে চাইবে কি, এগুলো তখন স্ক্যাটার রেডিয়েশনও বলা যেতে পারে ওয়ান টাইপ অফ। তখন যেটা হবে যে এরাও তখন ট্রাই করবে যে আমরাও মানে দেখা যাবে যে আমাদের তখন আমাদের যে মেজারমেন্ট বা ইলেকট্রিক কারেন্ট মেজারিং ডিভাইসের ভেতরে এরা এসে বা এরা এই যে গ্যাস পার্টিকেল গুলোকে আবার চার্জ করবে। এই জিনিসটাকে প্রিভেন্ট করতে হবে, এই জন্য আমরা একটা প্রসেস ইউজ করি, সেটাকে বলা হয় কোয়েঞ্চিং। কোয়েঞ্চিং জিনিসটা কি, যে এটার ভেতরে আমরা আরো কিছু এক্সট্রা গ্যাস টাইপের পার্টিকেল দিয়ে দিব বা কেমিক্যাল পার্টিকেল দিয়ে দিব। এরা কি করবে, এরা হচ্ছে যে এক্সট্রা যে মানে সেকেন্ডারি যে বা স্ক্যাটার টাইপের যে রেডিয়েশন যেমন গামা বা হচ্ছে অন্য কোনো ফোটন এনার্জি তৈরি হবে, সেগুলোকে ওই কুয়েঞ্চিং গ্যাসগুলো অ্যাবজর্ব করে ফেলবে। তখন আমাদের যে জিএম টিউব সেটা পুনরায় আগের স্টেজে ফিরে যাবে। মেকানিজম ডিটেলস না বুঝলেও সমস্যা নাই, এটা বলা হয়েছে জাস্ট বোঝানোর জন্য। যদি কেউ না বুঝে থাকেন টেনশনের কিছু নয়, আরেকবার শুনবেন। আর প্রয়োজন হলে আপনারা সবাই অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখে নেবেন, টপিক গুলো ক্লিয়ার হবে। মেকানিজম ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝার জন্য বলা হলো। এখন আমাদের যেটা জানতে হবে, এটা জিএম টিউবের মেইন কনফিগারেশন। এখানে ইলেকট্রোড, সিলিন্ডার মেটাল, যেটা আমরা সিলিন্ডারটা দেখলাম ছবিতে সেটা ছিল ক্যাথোড, আর যেটা থিন মেটাল ওয়্যার সেটা অ্যানোড ছিল, যেটা সেন্ট্রালি ছিল। ছবিতে আমরা ক্লিয়ার হয়েছি। এখন কাউন্টিং গ্যাস মানে আমাদের যে মানে সিলিন্ডার বা মেটালের ভেতরে চেম্বারে থাকবে কি হিলিয়াম অর মিক্সচার অফ আর্গন অ্যান্ড নিয়ন। আইদার হিলিয়াম থাকবে বা মিক্সচার অফ আর্গন আর নিয়ন থাকবে। আর এরপরে আমাদের হচ্ছে কুয়েঞ্চিং গ্যাস। কুয়েঞ্চিং গ্যাসটা কাকে বললাম, যে আমাদের হচ্ছে যখন মানে অ্যানোডটা ক্রস করে মেজারমেন্ট হয়ে গেল ইলেকট্রনের, দেন এরা যখন ব্যাক করে আবার হচ্ছে আমাদের মানে জমে থাকা ক্যাথোডের সাথে রিয়েক্ট করে মানে ইয়েটা কাউন্টারটা আবার পুনরায় আগের স্টেটে বা স্টেবল অ্যাটমিক স্টেটে ফিরে যাবে, তখন আমাদের মানে আনওয়ান্টেড কিছু রেডিয়েশন তৈরি হবে। সেই রেডিয়েশন গুলো যেন ভুল মেজারমেন্ট না দেয়, সেটার জন্য ওই কাউন্টারের ভেতরে কিছু গ্যাস ঢুকায় দিব, যেটা ওটাকে অ্যাবজর্ব করবে। সেটাই হচ্ছে আমাদের কোয়েঞ্চিং গ্যাস। এটা কি ভ্যাপর প্রেজেন্ট অর্গানিক ইথাইল অ্যালকোহল আর ইথানল। যদি আমরা অর্গানিক এলিমেন্ট ইউজ করি, দুই রকমের এলিমেন্ট ইউজ করা যেতে পারে। অর্গানিক যেমন ইথাইল অ্যালকোহল বা ইথানল ইউজ করা যেতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে এদের এনার্জি লেভেলটা কত, মোর দ্যান 1000 টু 1500 ভোল্ট। ভোল্ট এটা হচ্ছে ওয়ার্কিং ভোল্টেজ। আর যেটা ইনঅর্গানিক গ্যাস, ইনঅর্গানিক গ্যাসের ভেতরে কি কি ইউজ করতে পারি, একটা ইউজ করতে পারি যে কোনো প্রকার হ্যালোজেন ইউজ করতে পারি। ওকে, এটার ক্ষেত্রে হচ্ছে 300 থেকে 600 ভোল্ট। এই এই আমাদের যেটা জিএমটি, এটা আমরা আগেই পড়েছি, এটা আমাদের ইউজ করা হয় কিসের জন্য, বিটা রেডিয়েশন ডিটেক্ট করার জন্য। আর কাউন্টিং গ্যাসের প্রেসারটা কত থাকবে, 10 মিলিমিটার মার্কারি থাকবে। এবার আমাদের জিএম টিউবের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। জিএম টিউবটা কিন্তু মানে লেস কস্ট, কস্ট কম দেখে এটা হচ্ছে হাই, আবার সেন্সিটিভিটি হাই, লার্জ সাইজ আউটপুট পালস, হাই এফিকেন্সি ইন বিটা পার্টিকেল। বিটা পার্টিকেল গুলো ডিটেক্ট করার জন্য এদের এফিকেসি বেশি থাকে। আর কিন্তু ডিমেরিটসটা কি, এটা ডিমেরিটসটা বেশি ক্ষেত্রে, যে এটার ক্ষেত্রে হচ্ছে লো এফিকেসি, 1 থেকে 2% ডিটেকশন অফ এক্স রে অ্যান্ড গামা রেডিয়েশন। এরা হচ্ছে দেখা যাবে যে এক্স রে বা গামা রেটাকে এরা ডিটেক্ট করতে পারে না, মেইনলি শুধুমাত্র বিটা পার্টিকেলটাকেই ভালো ডিটেক্ট করে এরা, বা আলফা পার্টিকেলে ডিটেক্ট করতে পারে, কিন্তু এক্স রে গামা রের ক্ষেত্রে অনলি 1 to 2% এফিসিয়েন্সি। আর ইট হ্যাজ ইনএভিটেবল লার্জ ডেড টাইম। ডেড টাইমটা আমরা কি বলেছিলাম, যে যে নির্দিষ্ট টাইমে অ্যানোডের দিকে মানে আমাদের হচ্ছে ইলেকট্রনটা জমা হবে, তার চেয়ে বেশি সময় লাগে ক্যাথোডে আমাদের হচ্ছে পজিটিভ চার্জ গুলো জমা হতে। তখন দেখা যাবে যে পুরো জিএম টিউবটা কাজ করবে না, বা দেখা যাবে একটা জিনিস মেজার করলাম তারপর অন্য কোনো রেডিয়েশন মেজার করতে টাইম লাগবে। এইটা হচ্ছে বেশি, যে কোনো ডিটেক্টরের চেয়ে বেশি, এটা হচ্ছে 100 মাইক্রোসেকেন্ড। ইট ক্যান নট ডিটেক্ট এনি টাইপ অফ রেডিয়েশন, মানে এই টাইমের ভেতরে, এই ডেড টাইমের ভেতরে এটা কোনো প্রকারের রেডিয়েশনটা ডিটেক্ট করতে পারবে না। এখন এই যে ডেড টাইমটা কি জিনিস, এটা আমরা আগেই বারবার করে বললাম যে ইন দি রেজাল্টিং অফ অ্যাভালাঞ্চ। আচ্ছা, অ্যাভালাঞ্চ
যে সিরিজ অফ রিয়াকশন তৈরি হলো, আমি তো বললাম যে পুরা গ্যাসের সবগুলো অলমোস্ট অল এলিমেন্ট থেকে ইলেকট্রন গুলো বের হবে আর নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ যুক্ত হবে, হয়ে পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি হবে। এই যে চেইনটা, রিয়াকশনটা যে চেইন আকারে হচ্ছে, এটাই হচ্ছে অ্যাভালান্স রিয়াকশন। The electron that produced in the resulting avalanche are accelerated to অ্যানোড, মানে এরা অ্যানোডে যে জমা হবে খুব দ্রুত জমা হয়ে গেল। কিন্তু কি হলো, কিন্তু আমাদের পজিটিভ আয়ন গুলো বেশি থাকে আর হচ্ছে এরা খুব স্লো, এরা খুব স্লোলি চলে যাবে সিলিন্ডার ক্যাথোডের দিকে, যার জন্য দেখা যাবে যে এই পুরা টাইমটা ভেতরে যে গ্যাপটা, সেই সময় এই টিউবটা কোনো কাজ করবে না। ডেড টাইমটা কত, 100 থেকে 30 মাইক্রোসেকেন্ড। ডেট টাইম গেল। এরপর হচ্ছে টাইপস অফ জিএম টিউব। এই স্লাইডটা জাস্ট রিডিং দিব যে কি কি টাইপস আছে। এন্ড উইন্ডো, দেন হচ্ছে আমাদের মোটমাট এই টাইপসটা জাস্ট রিডিং দিব, জানার জন্য, মুখস্থ করার দরকার নাই, একবার জাস্ট দেখে রাখবো। আর মেনলি মনে রাখবো বিটা ডিটেক্টর, মানে বিটা রেডিয়েশনটা মাপা হয়। এরপরে আমরা চলে যাব হচ্ছে সিন্টিলেশনে। সিন্টিলেটর বা হচ্ছে সিন্টিলেশন যে কাউন্টার, সেটার ক্ষেত্রে, এই সিন্টিলেশনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যে ক্ষেত্রে লাইট ইউজ করা হবে আর মানে লাইট ইফেক্টটাকে ইউজ করা হবে। আর ডিটেক্টর কি ছিল, ক্রিস্টাল বা লিকুইড। এইখান থেকে যদি দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে আমাদের জিএম টিউব আর হচ্ছে সিন্টিলেশন ডিটেক্টর যেটা, সেটা। এখন আমরা জানবো ক্রাইটেরিয়া অফ গুড সিন্টিলেটর। এদের কি থাকবে, হাই ফ্লুরোসেন্ট লাইট আউটপুট থাকবে, দি লাইট এমিটেড প্রপার্টি উইথিন -8 সেকেন্ড আফটার অ্যাবজর্পশন অফ এক্স-রে ফোটন। কোয়ালিটি কি কি থাকবে, ট্রান্সপারেন্সি অফ ইটস এমিটেড লাইট, মানে যেই সিন্টিলেটর ডিটেক্টরের ভেতরে যে ক্রিস্টাল বা লিকুইড, যেটার হচ্ছে কোয়ালিটিটা, মানে যেটা লাইটের কোয়ালিটি যত ভালো, সেটা তত ভালো সিন্টিলেটর। যেমন হচ্ছে ফ্লুরোসেন্ট লাইটটা আউটপুট হবে, তারপরে হচ্ছে এইটার ক্ষেত্রে এমিটেড লাইটটা ট্রান্সপারেন্সি থাকবে, র্যাপিড লাইট এমিটস হবে, আর হচ্ছে লেস ফসফোরেসেন্স। ক্রাইটেরিয়া গুলো আমরা একবার করে পড়বো। আর এখানে আছে হচ্ছে টাইপস অফ সিন্টিলেটর আছে, এটাও ইনফিনিটি স্টার। এটা আমরা মুখস্থ, এটা মুখস্থ, এখানে বোঝানোর কিছু নাই। আর হচ্ছে কোনটার ক্ষেত্রে কোন রেডিয়েশনের জন্য কোন সিন্টিলেশন ইউজ করা হয়। যেমন ক্রিস্টালাইনের ভেতরে অর্গানিক আছে, ইনঅর্গানিক আছে। ইনঅর্গানিকের ভেতরে দেখেন আলফা বিটা গামাতে এক একটাতে এক একটা ইউজ করা হচ্ছে। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, পুরো স্লাইডটা মুখস্থ করতে হবে, ক্রিয়া মুখস্থ করতে হবে। টাইপস অফ সিন্টিলেশন কি কি আছে সেটা আমাদের মুখস্থ থাকবে, এখানে বোঝানোর কিছু নাই, মুখস্থ করে ফেলতে হবে পয়েন্ট গুলো। আর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ মনে রাখতে হবে, জিএম টিউবের উল্টা। জিএম টিউবের অ্যাডভান্টেজ কি ছিল, অ্যাডভান্টেজ ছিল এটা কস্ট ইফেক্টিভ, এই জন্য এটা এটা কিন্তু অনেক কস্টলি। তারপরে কি বলছে যে ফসফর ইজ হাইগ্রোস্কোপিক, সো প্রপার মেইনটেনেন্স ইজ নেসেসারি। ফসফরটা হাইগ্রোস্কোপিক, মানে এটার ভেতরে যে এলিমেন্টটা ইউজ করা হচ্ছে ক্রিস্টাল, সেটা হাইগ্রোস্কোপিক, যার জন্য হচ্ছে আমাদের প্রপার মানে ম্যানেজমেন্ট দরকার। আবার হচ্ছে ইট ইজ নট ইফেক্টিভ অ্যাজ জিএম টিউব, মানে বিটা রেডিয়েশনের জন্য এটা এত বেশি ইফেক্টিভ না, কিন্তু এটার অ্যাডভান্টেজ আছে অনেক। যেমন হচ্ছে যে এটা রেডিয়েশনটাকে মাপতে মাপতে পারবে, দেন হচ্ছে সাধারণত এক্স রে বা গামা রেটাকে ভালো ডিটেক্ট করতে পারে এটা। আর এটা ডেড টাইমটা খুবই লো, আমরা এই পয়েন্টগুলো পড়ে ফেলবো। আর এই যে ডিফারেন্স বিটুইন জিএম টিউব অ্যান্ড নোট থেকে ছবি তুলেছি আমি, জাস্ট ডিফারেন্সটা আমরা হচ্ছে যখন এই যে পুরাটা পড়বো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা এমনি পারবো, এটা আলাদা ভাবে মনে থাকবে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়লাম যে রেডিও অ্যাক্টিভ ডিকে, আর পড়লাম হচ্ছে আমরা রেডিয়েশন ডিটেক্টর, এটা আমরা কোনটাকে বেস ধরে পড়বো, এটা এই দুটা টপিক মোটামুটি ভালো আছে হচ্ছে ফার্স্ট ডে করিম স্যারের নোটে, ফার্স্ট ডে করিম স্যারের নোট থেকে আমরা পড়বো। আর যে দুই একটা এক্সট্রা জিনিস আমার স্লাইডে লেখা আছে, স্লাইডটা মিলাই নিবেন পড়ার সময়, যেগুলো এক্সট্রা পাবেন বা আমি হয়তো বা মুখে বলেছি ইম্পর্টেন্ট, সেগুলো আপনারা কাইন্ডলি একটা পেজে লিখে খাতায় আঠা দিয়ে লিখে সিমিলারলি বইয়ে যখন টপিকটা দাগায় দিব, বইয়ের যে টপিক গুলো এক্সট্রা, সেটাও আপনারা আইদার লিখে বা ফটোকপি করে খাতায় লাগায় রাখবেন, মানে একই জায়গায় কালেক্ট করলে আপনাদের রিভিশন দিতে সুবিধা হবে। না সেটা পরীক্ষার সময় 3-4টা জিনিস খোলামেলা করতে গেলে না, পড়ার টাইমটা অনেক কমে যায়। এই জন্য
হচ্ছে যে কোনো এক একটা চ্যাপ্টারের জন্য একটা নোটকে স্ট্যান্ডার্ড ধরবো, আইদার ফজলে করিম স্যারের খাতা বা জেনেসিসের নোট বা হচ্ছে বই স্ট্যান্ডার্ড ধরার দরকার নেই, কারণ বইয়ে অনেক লাইন থাকে। যে কোনো একটা টপিকের জন্য একটা বই বা খাতাকে স্ট্যান্ডার্ড ধরবো, ধরে আমরা হচ্ছে বই থেকে পড়ার সময় বা আমার স্লাইডে যে টপিকগুলো আপনারা এক্সট্রা পেয়েছিলেন সেগুলো বা যেটা আপনার মনে থাকে না সেগুলো আপনারা একটা কাগজে লিখে খাতায় মানে বা যেটাকে স্ট্যান্ডার্ড ধরবেন সেখানে আপনি আঠা দিয়ে লাগাই ফেলবেন। আসলে এই টাইম গুলো মেইনলি কিন্তু নোট প্রিপেয়ার করার এই টাইম, যে আপনারা পড়াটাকে গুছাই ফেলবেন আর মেইন পড়াটা আলটিমেটলি নভেম্বরে দিবেন আপনারা। এখন আপনারা নোটটা গুছান, মোটামুটি পড়েন, পরীক্ষা দেন, মানে আমি যে পরীক্ষাগুলো নিই সেগুলো দেন, আর নোটটা ভালোভাবে গুছাই ফেলবেন। মানে পড়া যদি না হয় নোটটা মোটামুটি গুছাবেন, একবার করে রিডিং দিবেন, বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে বুঝে রাখবেন। এখন ভালো করে পড়ে রাখলে পরীক্ষার আগে দেখা যাবে যে রিভিশন দিতে টাইম লাগছে না। আচ্ছা, শুরুতে আমরা ফজলে করিম স্যারের নোট যেটা বড় বইটা সেটার হচ্ছে মানে যেটা মোটা পেজ বের করব। এটার পাশে যেটা 44 নাম্বার পেজ দিকে হেডিং দেওয়া আছে, রেডিও অ্যাক্টিভ ডিকেটা হচ্ছে ইনফিনিটি স্টার দিব। রেডিও অ্যাক্টিভ ডিকে কাকে বলে আর হচ্ছে টাইপস অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, এই পুরাটা হচ্ছে ইনফিনিটি স্টার। দেন আমাদের পাশের পেজে 45 নাম্বার পেজে আছে আলফা ডিকে প্রপার্টিজ ইনফিনিটি স্টার। তারপরে প্রপার্টিজ অফ আলফা পার্টিকেল আছে হচ্ছে কত নাম্বার, তার পরের পেজে, এটা হচ্ছে আমাদের 46 নাম্বার পেজে। তারপরে বিটা ডিকে আছে, তার বিটা ডিকের প্রপার্টিজ আছে 47, এটা আছে হচ্ছে আমাদের বিটা পার্টিকেলের প্রপার্টিজ। দেন আমাদের আছে বিটা ডিকে, তারপর প্রপার্টিজ অফ বিটা প্লাস ডিকে 49 নাম্বার পেজ। মোটমাট হচ্ছে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে 45 থেকে শুরু করে, মানে 44 থেকে শুরু করে আমাদের হচ্ছে 49 পর্যন্ত সবগুলো পেজ ইনফিনিটি স্টার। সবগুলো ভালোভাবে পড়বেন, অবশ্যই একটা থেকে দুইটা কোশ্চেন মাস্ট, তিনটাও চলে আসতে পারে এই কয়টা পেজ থেকে মাত্র। এবার লেখা কিন্তু বেশি না, মানে লেখা দিকে বেশি কিন্তু বড় না, কিন্তু 45 থেকে 49 একদম সবগুলো ইনফিনিটি স্টার। এরপর গামা ডিকে আছে আমাদের কত নাম্বার, 50 নাম্বার পেজে। এটা জাস্ট রিডিং দিব, জাস্ট একবার রিডিং দিব। মেইন কথাটা হচ্ছে যে এখানে শুধুমাত্র এনার্জি কনভার্ট হবে, এটা রিডিং দিব, এক্সাম্পলটা নিচে আসে পড়ে ফেলবো, এক্সাম্পলটা পড়বো গামা ডিকে। 51 নাম্বার পেজটা জাস্ট একবার রিডিং দিব, মুখস্থ করার কোনো দরকার নাই। গামা ডিকে রিডিং, গামা ডিকেটটা রিডিং, এক্সাম্পলটা ভালো করে পড়বো। এই যে মলিবডেনাম থেকে টেকনিশিয়াম, টেকনিশিয়াম এটা মুখস্থ করতে হবে। দেন আমাদের পরের পেজ 52 নাম্বার পেজ, সেখানে আছে ইলেকট্রন ক্যাপচার। ইলেকট্রন ক্যাপচারটা 3 স্টার দিব, ইলেকট্রন ক্যাপচারটা 3 স্টার দিব। এটা পুরাটাই ভালোভাবে আপনাদের বোঝানো হয়েছে, পুরাটা একবার পড়লে আপনাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ইলেকট্রন ক্যাপচারটা। আচ্ছা, একটা কথা, ইলেকট্রন ক্যাপচারে আপনার প্রোটনটা ইলেকট্রনটাকে ক্যাপচার করছে, করে কি কি তৈরি হচ্ছে, করে তৈরি হচ্ছে একটা নিউট্রন, নিউট্রন তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে আর ক্যারেক্টারিস্টিক এক্স রে, চারটা জিনিস তৈরি হচ্ছে। ইলেকট্রন ক্যাপচারে তৈরি হবে চারটা জিনিস, একটা হচ্ছে নিউট্রিনো, তারপরে আমাদের নিউট্রন, গামা রে, আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স রে। আর এটার এক্সাম্পল কি, ক্রোমিয়াম থেকে ভ্যালেডিনটা হচ্ছে এটার এক্সাম্পল। এটা আমরা মোটামুটি হচ্ছে 52 নাম্বার পেজে আছে ইলেকট্রন ক্যাপচার, এখান থেকে আমরা পড়ে ফেলবো। দেন পাশের পেজে এক্সপ্লানেশন আছে, 53 নাম্বার পেজ থেকে আমরা রিডিং দিব, এটার ভিতরে অগাধ ইলেকট্রন সম্পর্কে লেখা আছে। ইলেকট্রন ক্যাপচারটা 3 স্টার, এখান থেকে পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে। পরের পেজে আছে হচ্ছে ইন্টারনাল কনভার্সন, ইন্টারনাল কনভার্সন টপিকটাকে আমরা হচ্ছে রিডিং দিব বা 1 দরকার নাই। দেন আমাদের নেক্সট পেজে চলে যাবে আইসোমেরিক ট্রানজিশন, এখান থেকে মেইনলি উদাহরণটা পড়বো, উদাহরণটাকে 1 স্টার দিব আর টপিকটা একবার রিডিং দিব। তারপরে নিচে আছে আমাদের ডিকে কনস্ট্যান্ট, ডিকে কনস্ট্যান্ট এর একটা ইকুয়েশন আছে, জাস্ট একবার দেখে রাখবো, রিডিং দিব আর লিখে রাখবো পাশে। এরপরে চলে যায় হচ্ছে আমাদের 55 নাম্বার পেজে, বললাম যে হচ্ছে আইসোমেরিক ট্রানজিশন আর ডিকে কনস্ট্যান্টটাকে রিডিং দিব। 56 নাম্বার পেজটাকে ক্রস দিব, 56 নাম্বার পেজ টোটালি লাগবে না, একটা বড় ক্রস দিয়ে রাখবো। এরপরে পাশের পেজে আসে 57 নাম্বার পেজ। 57 নাম্বার পেজে তেমন কিছুই নাই, এখানে জাস্ট তিনটা ইকুয়েশন আছে, এন ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু কি, আর
পাশে লেখা আছে যে কোনটা কি, মানে কোনটা স্ট্যান্ডস ফর হুইচ, স্ট্যান্ডস ফর হোয়াট, তিনটা ইকুয়েশন পড়বো। এই তিনটা ইকুয়েশনকে আমরা হচ্ছে 2 স্টার দিয়ে কোনটা কি স্ট্যান্ড করে। আর একটা কথা, আপনারা ইকুয়েশন গুলো যখন পড়বেন তখন অবশ্যই অবশ্যই একটা খাতায় সবগুলো ইকুয়েশন একসাথে তুলে রাখার ট্রাই করবেন, তাহলে পরীক্ষার সময় আপনাদের রিভিশন দিতে সুবিধা হবে। কারণ এখন এই তিনটা ইকুয়েশন, পরে দেখা যাবে যে তখন আরো অনেক ইকুয়েশন অ্যাড হবে। এই জন্য এখন থেকে ইকুয়েশনের একটা খাতা বের করেন, চ্যাপ্টারের নাম লেখেন, লিখে হচ্ছে ইকুয়েশন গুলো একসাথে তুলে ফেলবেন। প্রতিটা চ্যাপ্টার পড়ার সময় সেখানে ইকুয়েশন গুলো লিখে ফেলবেন। এই আপনারা 1 স্টার দিয়ে রাখেন যে n ইকুয়াল টু কি, a ইকুয়াল টু কি, i ইকুয়াল টু কি, 57 নাম্বার পেজে। নিচের পোর্শন দরকার নেই, কোনো ম্যাথ আমরা করব না, আমরা জাস্ট ইকুয়েশনটা দেখবো। এরপরে আমাদের 58 নাম্বার পেজ ক্রস দিব, 58 নাম্বার পেজ দরকার নাই আপাতত। দেন আমাদের 59 নাম্বার পেজ, এই যে স্যাকুলার ইকুইলিব্রিয়াম, স্যাকুলার ইকুইলিব্রিয়াম থেকে মেইনলি কোন জিনিসটা আমরা জানবো, স্লাইডে যতটুকু আছে অতটুকু, এখানে স্লাইডের কথাটুকু লিখে রাখবো, বা এখানে ভেতরে লেখা আছে একবার নিজেরা পড়ে নিব, জাস্ট রিডিং দিয়ে রাখবো এটা। আর এই লাইনটাকে স্টার দিবে, যে 3 নাম্বারে যেটা লেখা আছে, হাফ লাইফ অফ প্যারেন্ট অ্যান্ড ডটার নিউক্লিয়াসটা নট কম্পারেবল। আর এই যে হাফ লাইফটা অনেক বেশি প্যারেন্টের দেন ডটার। আর এই যে এক্সাম্পল, রেডিয়াম থেকে রেডন। এর পরের পেজে আসি, পরের পেজে হচ্ছে ওপরের পোর্শনটা দরকার নাই, অ্যাপ্লিকেশন অফ সেকুলার ইকুইলিব্রিয়াম। অ্যাপ্লিকেশনটাকে 2 স্টার দিব, অ্যাপ্লিকেশনটা পড়বো, অ্যাপ্লিকেশনটা পুরাটাই পড়বো। পরের পেজেও মোস্ট প্রবাবলি এটা হচ্ছে 61 নাম্বার পেজে যতদূর পর্যন্ত আছে এটা পড়বো। এরপর আমরা চলে যাব ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়ামে। এসব গ্রাফ দেখার দরকার নাই আপনাদের, গ্রাফ গুলো দেখবেন না। ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ভেতরে রিডিং পয়েন্ট গুলো বললাম সেইটা মনে রাখবেন, যে হাফ লাইফটা সমান হবে, আর ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম জিনিসটা কি, মিল্কিং হবে। মিল্কিংটা কি জিনিস, রেডিও অ্যাক্টিভ কাও কেন বলা হয়, এটার ভেতরে লেখা আছে, একবার রিডিং দিবেন। ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম আর সেকুলার ইকুইলিব্রিয়াম 1 স্টার। এরপরে আমাদের 63 নাম্বার পেজের নিচে আছে লিনিয়ার এনার্জি ট্রান্সফার, এটা টিক দিয়ে রাখেন, এটা 3 স্টার দিব। লিনিয়ার এনার্জি ট্রান্সফারটা ইনশাল্লাহ আপনাদের নেক্সট ক্লাসে আমি পড়িয়ে দিব, কিন্তু এখন দাগায় রাখেন, আপাতত নেক্সট দিন পরীক্ষায় দিব না, না পড়লেও হবে। লিনিয়ার এনার্জি ট্রান্সফার যেটা, এটাকে আপনি হচ্ছে আপনারা 3 স্টার দেন। দেন পরের পেজে হচ্ছে লিনিয়ার এনার্জি ট্রান্সফারের কিছু ইকুয়েশন আছে, যেমন যে লিনিয়ার এনার্জি ট্রান্সফার মাঝামাঝিতে যায়, যে দেখবো দুইটা ইকুয়েশন আছে, লিনিয়ার এনার্জি ট্রান্সফার ইকুয়াল টু SI ইন্টু 33.7, আর আরেকটা আছে লিনিয়ার এনার্জি ট্রান্সফার ইন্টু 33.7। এই দুটো ইকুয়েশন আমরা টিক দিয়ে রাখবো, এই দুটো ইকুয়েশন মাস্ট জানতে হবে। দেন এরপরে নিচে আসছে এই যে আয়োনাইজিং পেয়ার, আয়োনাইজিং পটেনশিয়াল, এগুলো একবার রিডিং দিলেই পারবেন। আর হাফ ভ্যালু লেয়ারটা আমরা সেকেন্ড ক্লাসে পড়িয়েছিলাম, হয়তো আপনাদের মনে আছে নাকি জানি না। হাফ ভ্যালু লেয়ারটাকে 3 স্টার দেন, হাফ ভ্যালু লেয়ারটা 3 স্টার দেন। তাহলে আমাদের হলো 63 নাম্বার পেজে লিনিয়ার এনার্জি ট্রান্সফার 3 স্টার, আর হচ্ছে হাফ ভ্যালু লেয়ার 3 স্টার। এরপরে একটা ম্যাথ আছে 65 নাম্বার পেজে, কোনো দরকার নাই, আমাদের পরীক্ষায় ম্যাথ দিবেন, গুলো অবশ্যই অবশ্যই একসাথে লিখে রাখবো খাতায়। ম্যাথ যতগুলো ম্যাথ আছে ক্রস দেন। এরপর 67 নাম্বার পেজের নিচে আসেন, বেকরেল, বেকরেল সম্পর্কে লিখেছে, তারপর হচ্ছে কিউরি সম্পর্কে লিখেছে পরের পেজে। এই পেজটা বেকরেল আর কিউরি কাকে বলে জাস্ট একবার রিডিং দিব। এইটা আমরা মেইনলি প্রথম ক্লাসে আমি যে আপনাদেরকে চার্টটা দেখিয়েছিলাম ইউনিটের, ওইখান থেকে ডেফিনেশন, তারপর হচ্ছে কার সাথে কোনটা রিলেশন কি, এটা ইনফিনিটি স্টার, কিন্তু এটা আমরা ওইখান থেকে পড়বো, মানে আমরা হচ্ছে ইউনিটের যে চার্টটা ছিল সেইখান থেকে এটা পড়বো। এখান থেকে জাস্ট একবার রিডিং দিয়ে রাখবেন, বেকরেলের ভেতরে কি লিখছে আর হচ্ছে কিউরির ভেতরে কি লিখছে, আর দুইটার মধ্যে রিলেশন কি, এই জিনিসটা একবার ভালোভাবে রিডিং দিয়ে রাখবেন। এই পেজটা রিডিং দিবেন 67 এর বেকরেল, আর হচ্ছে 68টা একবার জাস্ট আমরা রিডিং দিব, স্পেসিফিক অ্যাক্টিভিটির ওপর পর্যন্ত জাস্ট একবার রিডিং দিব, রিডিং দিলে আপনারা বুঝে যাবেন। এরপরে 69 নাম্বার পেজ ক্রস। এই গেল আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকে। রেডিও অ্যাক্টিভ ডিকে থেকে তাহলে আমরা কি কি পড়বো, রেডিও অ্যাক্টিভ ডিকে থেকে মেইনলি হচ্ছে কাকে বলে, তারপর হচ্ছে টাইপস যেটা, তার মধ্যে আলফা বিটাটা মোস্ট ইম্পর্টেন্ট,
আলফা বিটাটা খুবই ডিটেলস করবো, মেইনলি ফলো করবো ফার্স্ট ডে করিম স্যারের নোট, বই থেকে আমি দাগাই দিব, ওইখান থেকে জাস্ট একবার রিডিং দিব, বই অত ভালো লেখা নাই এটা, বা অত ডিটেলস লেখা নাই, এখানেই ভালো আছে। আর ইলেকট্রন ক্যাপচারটা 3 স্টার, বাকিগুলো সব রিডিং, উদাহরণগুলো দেখবো সবগুলোর, আর পরে যে কিছু ইকুয়েশন দাগালাম সেগুলো একবার পড়বো, সেকুলার ইকুইলিব্রিয়াম আর ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম একবার করে জাস্ট রিডিং দিব। সেকুলার ইকুইলিব্রিয়ামের ট্রানজিয়েন্ট আর সেকুলারের ভেতরে মানে যেটা মেইন ডিফারেন্স সেটা হচ্ছে হাফ ভ্যালু লেয়ারটা নিয়ে, ওই লাইনটা মনে রাখবো, কিছু যদি নাও পারি অ্যাটলিস্ট ওই লাইনটা মনে রাখবো। আর আমাদের লিনিয়ার এনার্জি ট্রান্সফার 3 স্টার, আর এদিকে আমাদের হাফ ভ্যালু লেয়ার হচ্ছে 3 স্টার। আর বেকরিল আর কিউরিটা একবার রিডিং দিব। এরপর আমরা 131 নাম্বার পেজে আসি, রেডিয়েশন ডিটেক্টর। রেডিয়েশন ডিটেক্টর হেডিং দেওয়া আছে 131, এটা ফজলে করিম স্যারের বই। রেডিয়েশন ডিটেক্টরের এই যে ওই চার্টটা যেটা আমি স্লাইডে মানে দেখিয়েছি, ওই চার্টটায় আছে ইফেক্ট, কি টাইপের ইনস্ট্রুমেন্ট ডিটেক্টর, ইনফিনিটি স্টার দিব, এটাকে ইনফিনিটি স্টার দিব। এই চ্যাপ্টার থেকে যদি কিছু না পড়তে পারি তারপরে এটা পড়তে হবে, টাইম না পেলেও দেখে যেতে হবে। আর এর পরের পেজে আসি, পরের পেজে জিএম টিউব সম্পর্কে কিছু লেখা আছে। পরের পেজ মানে হচ্ছে 132 নাম্বার পেজে জিএম টিউব পর্যন্ত, বেসিক প্রিন্সিপাল অফ গ্যাস ফিল্ড ডিটেক্টরের ওপর পর্যন্ত ব্রাকেট দিব, দিয়ে ইনফিনিটি স্টার দিব। জিএম টিউবটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ভালোভাবে জানতে হবে, যদিও ডিটেলস লেখা না এখানে। জিএম টিউবের ওই পোর্শনটুকু ব্রাকেট দিব, বেসিক প্রিন্সিপাল অফ গ্যাস ফিল্ড ডিটেক্টর হেডিং দেওয়া আছে ওই পেজের মাঝখানে, এইটা রিডিং দিব এই পেজ। তারপর হচ্ছে 133 134, এই 3টা পেজ আমরা রিডিং দিব। 135 এর পাশে 1 2 3 4 5 6 এভাবে 6টা পয়েন্ট দেওয়া আছে, এই 6টা পয়েন্ট আমরা টিক দিয়ে 1 স্টার দিয়ে রাখবো, জাস্ট এমনি একবার রিডিং দিয়ে রাখবো। দেন এর পরের পেজগুলো পড়ার দরকার নাই, আমরা একেবারে চলে যাব এই যে আয়োনাইজিং চেম্বারে চলে যাব 139 নাম্বার পেজে। থ্রিমবেল বা হচ্ছে আয়োনাইজেশন, থ্রিমবেল আয়োনাইজেশন বা আয়োনাইজিং চেম্বারে চলে যাব। এখানে আমরা জাস্ট একটা জিনিস লিখে রাখবো, ফ্লুরোস্কোপি এর ডোজ মাপতে ইউজ হয়। আয়োনাইজেশন চেম্বারের পাশে একটা লাইন লিখে রাখবো, ফ্লুরোস্কোপি, ফ্লুরোস্কোপি এর ডোজ মাপতে ইউজ হয়, এটা লিখে রাখবো। আর এছাড়া পড়ার দরকার নাই, আমাদের মেইন পড়াটা শুরু হবে 143 নাম্বার পেজ থেকে। 143 নাম্বার পেজ থেকে এখানে আমাদের কনস্ট্রাকশন আছে জিএম টিউব। জিএম টিউবটা ইনফিনিটি স্টার, জিএম টিউবের কনস্ট্রাকশন আছে, ইলেকট্রোড কি, কাউন্টিং গ্যাস কি, কোয়েঞ্চিং গ্যাস কি, প্রেসার, এগুলো সব আমরা পড়বো। এগুলো সব মোটামুটি ক্যারেক্টারিস্টিক্সটাকে একবার রিডিং দিব, মুখস্থ করার দরকার নাই, রিডিং দিয়ে বুঝে রাখবো। কিন্তু মেইনলি আমাদের ইলেকট্রোড কি, কাউন্টিং গ্যাস কি, কোয়েঞ্চিং, প্রেসার, ইউজ পর্যন্ত ইনফিনিটি স্টার ব্র্যাকেট দিয়ে রাখবো, ইনফিনিটি স্টার জিএম টিউবের ক্ষেত্রে। দেন পরের 2টা পেজ আমাদের লাগবে না, পরের পেজগুলো পড়ার দরকার নেই। এরপর চলে আসবো, তাহলে আমরা পড়লাম 143, 143 পর চলে আসবো 147 এ। 147 এ কোয়েঞ্চিং গ্যাস সম্পর্কে ডিটেলস লেখা আছে, এইটা পড়বো, এটা 3 স্টার, কোয়েঞ্চিং গ্যাস হচ্ছে 3 স্টার 147 এ। দেন আমরা চলে যাব হচ্ছে 148 এ, টাইপস অফ জিএম টিউবের টাইপ গুলো দেওয়া আছে, এই টাইপ গুলো আমরা পড়ে ফেলবো এখান থেকে। 7টা টাইপ আছে, এটা হচ্ছে 1 স্টার। দেন ডেট টাইম অফ জিএম টিউব, এটাও 3 স্টার। পর মেরিটস এন্ড তার পরের পেজে চলে যাব, ডেট টাইম অফ জিএম টিউবটা আছে 149 এ। এরপরে আমরা চলে যাব মেরিটস এন্ড ডিমেরিটস অফ জিএম টিউব, এটা আছে হচ্ছে 150 নাম্বার পেজে। এরপর 151 নাম্বার পেজে যেটা আছে সেটা হচ্ছে যে ফিল্ম ব্যান্ডেজ, ফিল্ম ব্যান্ডেজের মেরিটস আর ডিমেরিটস দেওয়া আছে, এটাকে টিক দিব। ফিল্ম ব্যান্ডেজ হেডিংটাতে টিক দিব। ফিল্ম ব্যান্ডেজটা ইনশাল্লাহ আপনাদেরকে আগামী ক্লাসে পড়াবো, এই ক্লাসে পড়ানো হয়নি। সেটা হচ্ছে 150 নাম্বার পেজ, পরের পেজ, সেখান থেকে আমরা যেটা পড়বো সিন্টিলেশন, সেখান থেকে সিন্টিলেশন শুরু হয়ে গেছে এখান থেকে। সিন্টিলেশনের এই পুরা পেজটার একদম লাস্টে 150 নাম্বার পেজের একদম নিচে চলে যাব, যে সিন্টিলেশন কাউন্টার ইজ হাইগ্রোস্কোপিক ইফ ময়েশ্চার ইয়েলো কালার, এই যে 2 স্টার দেওয়া আছে এই জিনিসটাকে টান দিব, এই লাস্টের দিকের 1 2 3 4 5 এই 5টা লাইন আমরা পড়বো। 150 নাম্বার পেজের একদম লাস্টের যে 5টা লাইন আছে সেইটা পড়বো, নট হ্যাপেন ইন জিএম টিউব পর্যন্ত, এইটাকে আমরা 2 স্টার দিব। তারপরে আমাদের 151 নাম্বার পেজে সিন্টিলেশন ডিটেক্টর, এটা ডিটেলস পড়ার দরকার নাই, আপনাদের জানতে ইচ্ছা হলে রিডিং দিবেন।
153 নাম্বার পেজে একদম নিচে কোয়ালিটিস অফ গুড সেন্টিলেশন ডিটেক্টর 153 নাম্বার পেজে, এটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার। দেন আমাদের এর পরের পেজে 154 নাম্বার পেজে আছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সেন্টিলেশন ডিটেক্টর। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, পড়তে হবে। আর এরপরে আমাদের 155 নাম্বার পেজ, পাশের পেজে চলে যাবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা 2 স্টার দিব। এরপর ফসফোরেসেন্স কাকে বলে আছে, ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স কোথায় ইউজ করা হয়, এইটা আমরা হচ্ছে 2 স্টার দিব। in intensifying screen phosphorescence is used in fluoroscopy। এগুলো আমরা সামনের ক্লাসে পড়বো, এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স তখন আমাদের ভালোভাবে জানা হবে, কিন্তু এখানে আমরা ঠিক দিয়ে রাখবো। এরপরে আমাদের একদম নিচে চলে আসে এই পেজে টাইপস অফ সেন্টিলেটর। ইনফিনিটি স্টার কি কি টাইপস আছে, কোনটা দিয়ে কি ডিটেক্ট করা হয়। ইনফিনিটি স্টার টাইপস অফ সেন্টিলেশন ডিটেক্টর, কোনটা দিয়ে কোন পার্টিকেল ডিটেক্ট করা হয়, ইনফিনিটি স্টার।